আসসালামু আলাইকুম সবাইকে। প্রথম ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। এবং যে কোনো কিছু শুরুতে আমাদের আসলে অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে, অনেক বেশি উদ্দীপনা থাকে। আমরা অনেক মোটিভেশন নিয়ে কাজটা শুরু করি। অ্যাড্রিনালিন তখন অনেক বেশি থাকে। আর যে জিনিসটা আমাদের সামনে আছে, যে জিনিসটা হয়নি, সেই জিনিসটা একটু রঙিন থাকে, একটু কালারফুল থাকে। কিন্তু যখন সেটার ভেতরে আমরা যাই, সেটা যতই চার্মিং জিনিস হোক না কেন, যতই চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চারাস জিনিস হোক না কেন, যখন সেটা বাস্তবতায় পরিণত হয় তখন সেটা একটু ক্লিশে হয়ে যায়। ক্লিশে মানে হচ্ছে বিবর্ণ হয়ে যায়। ওই এক্সাইটমেন্ট মোটিভেশনটা আর থাকে না। তো আজকে ফার্স্ট ক্লাস, আমি জানি এই ক্লাসটা যখন করছে তখন সবাই অনেক মোটিভেটেড। সবাই হতেছে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ক্লাস, আমি বুয়েটে টপ করব অথবা আমি এখানকার ওই ওই সাবজেক্টে পড়বো, এরকমের অনেক চিন্তা ভাবনা আছে এবং এফোর্ট দেওয়ার মেন্টালিটি ওরকম আছে। কিন্তু এই যে তোমার এখনকার সময় কি পরিমাণ অ্যাড্রিনালিন আছে বা কি পরিমাণ মোটিভেশন আছে, এটা ডিফারেন্স তৈরি করে না। ডিফারেন্স তৈরি করবে এই অ্যাড্রিনালিন লেভেলটা তুমি শেষ পর্যন্ত কত লেভেল পর্যন্ত নিয়ে গেছো। তো সবাইকে বলবো, প্রথম ক্লাস, সবাই অনেক এক্সাইটমেন্ট নিয়ে করছো, আলহামদুলিল্লাহ। কিন্তু দিন শেষে আসলে যেহেতু এটা ম্যারাথন রেস, ম্যারাথন রেসে দম রেখে মানে দৌড়াইতে হয়, সবাইরে বলছে এটা অনেকবার। তো তুমি প্রথম 1-2 সপ্তাহে কি করছো সেটা ডিফারেন্স তৈরি করে না। ডিফারেন্স তৈরি করে হচ্ছে তুমি এই যে 5টা মাস সময় যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জটা কিভাবে তুমি কাজে লাগাইছো। তো সবাইকে বলবো, তোমার সিরিয়াসনেস বলো, তোমার যে হচ্ছে মোটিভেশন বলো, সেগুলো ধরে রাখার চেষ্টা করবা। শেষ পর্যন্ত এটা মেনটেন করলে তুমি ভালো জায়গায় চান্স পাবা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, ভাই একাডেমিক অ্যাডমিশনের মধ্যে ডিফারেন্স কোথায়? দেখো, একাডেমিকে কনসেপ্টের ডেপথ একটু কম থাকে, ভ্যারিয়েশন কম থাকে, প্রশ্ন কমন পড়ে, আর তোমার টার্গেট হচ্ছে A+ পাওয়া। অ্যাডমিশনে কনসেপ্টের ডেপথ বেশি থাকে। অ্যাডমিশনে হচ্ছে আমার টার্গেটটা হচ্ছে কাউকে বিট করা, এবং অ্যাডমিশনে কনসেপ্টের ভ্যারিয়েশন বেশি থাকে। আমরা সেইগুলোতেই ফোকাস করবো এই ক্লাসটাতে। আরেকটা জিনিস বলি, একাডেমিকে নর্মালি কি হয় দেখো, আমরা 70% কনসেপ্ট শিখি, 30% প্র্যাকটিস করি। সো মোটামুটি আমি যদি এরকম পার্সেন্টেজ করি 70-30 এরকমই হয়, যে কনসেপ্ট একটু বেশি শেখা হয় আর কি, প্র্যাকটিসটা একটু কম হয়, এবং এটা হওয়াই উচিত। অ্যাডমিশনে একটু উল্টাইতে হয়। অ্যাডমিশনে তুমি হচ্ছে 70% প্র্যাকটিস করবা, আর 30% হচ্ছে তুমি ক্লাস করবা বা কনসেপ্ট শিখবা। কারণ হচ্ছে দেখো, একাডেমিকে আমাদের ব্যাখ্যা নির্ভর প্রশ্ন বেশি আসে, অ্যাডমিশনে এক্সাম্পল ভিত্তিক প্রশ্ন বেশি আসে। একাডেমিকে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে, অ্যাডমিশনে কনসেপচুয়াল প্রশ্ন বেশি আসে। সো এই কনসেপচুয়াল প্রশ্ন সলভ করা বা এক্সাম্পল বেসড প্রশ্ন সলভ করার জন্য তোমার নিজেকে প্রচুর প্র্যাকটিস করা দরকার। সো আমি সবাইকে বলবো যে ক্লাস জাস্ট একটা টপিকের উপরে এক জায়গায় ক্লাস করলে ওই টপিকের উপরে আর ক্লাস করবো না, নিজের পড়ার টেবিলে সময় বেশি দিবা। 4-5টা টিচার বাসায় রাখা, তারা তোমাকে সারাদিন পড়াবে, 4-5টা কোচিংয়ে দৌড়ানো, 4-5টা অনলাইন ক্লাস করা, এইগুলো একাডেমিকে ঠিক ছিল হয়তো, বা অ্যাডমিশনে তোমাকে ডিফারেন্স তৈরি করবে না। অ্যাডমিশনে ডিফারেন্স তৈরি করবে তুমি নিজেকে কতটুকু সময় দিচ্ছ। আর ক্লাসের উপরে বেশি ডিপেন্ডেন্ট থাকলে কি হয় জানো, তখন হয় কি, ভাইয়া ছাড়া কেন জানি হইতেছে না, ভাইয়া সলভ না করাই দিলে কেন যেন আগাইতে পারি না, পদে পদে কেন জানি ইনকনফিডেন্স কাজ করে। আমি সবাইকে বলবো, ক্লাস করবা ঠিক আছে, ক্লাস করে কনসেপ্টটা শিখবা, এরপরে পড়ার টেবিলে তুমি যত বেশি সময় দিবা তত বেশি তোমার ভালো মতো কাজে দিবে। এটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করছি। যে যে ধর্মের আছো সেই ধর্মের সৃষ্টিকর্তাকে ডেকে তারপরে ক্লাসটা শুরু করো। চেষ্টা করবা পুরো অ্যাডমিশন জার্নিতে যেন সৃষ্টিকর্তা তোমাকে হেল্প করে, তুমি নিজেকে তোমাকে হেল্প করো। আর যারা বড় আছেন, গুরুজন আছেন, মুরব্বী আছেন, এদের সাথে দোয়া চেয়েও দেখা হলে, কারণ মানুষের দোয়া অনেক কাজ করে। তো এটা বলে আসলে আমাদের লেকচার শুরু। সো আমরা আসলে কি শুরু করছি, গুণগত রসায়ন, এবং আজকে হচ্ছে লেকচার 1। আর যারা নোট করবা তাদেরকে বলে দিচ্ছি, নোট করার সময় এমসিকিউ প্র্যাকটিস বাদে বাকি সবকিছু নোট করবা। মানে ধরো আমি তো নর্মাল জিনিসপত্র পড়াবো, কিন্তু এখানে কিছু প্রশ্ন আমি সলভ করাচ্ছি, যেমন ধরো এই প্রশ্নটা। সো এই যে এমসিকিউ সলভ বাদে বাকি যে কোনো কিছু তুমি নোট করবা, এবং আমার ক্লাসে নোট করার সময় পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি, আমি নোট করার সময় দেই। আর ইঞ্জিনিয়ারিং ক্লাস করলে কি কি কভার হবে, ধরো নর্মালি আমি এখানে পড়াচ্ছি হচ্ছে এইটার উপর ভিত্তি করে, এটা অনেকে জিজ্ঞেস করে, তাহলে প্রথম ক্লাসে বলে দিচ্ছি, BCKRUET, মানে বুঝতেই পারছো, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট। তো এইগুলো কভার হবে। এই ক্লাসগুলোতে তোমার কভার হবে হইতেছে IUT, এই ক্লাসে তোমার কভার হবে হইতেছে MIST, এই ক্লাসে তোমার কভার হবে হইতেছে ঢাকা ইউনিভার্সিটি, আর এই ক্লাসে তোমার কভার হবে হইতেছে আরেকটা জিনিস কি আছে, IUT, MIST, ডিউ, বুটেক্স। সো এইগুলোর উপর ভিত্তি করে আসলে এই ক্লাসগুলো করা। ভাই ডিউ তো ভার্সিটি, আপনি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভার্সিটি কভার হবে, হ্যাঁ ডিউর প্রশ্ন মোটামুটি হচ্ছে আমার এই ক্লাসগুলোর সাথে বেশি রিলেভেন্ট হবে। তো যদি কারো ডিউ টার্গেট থাকে সেও এই ক্লাসগুলো করতে পারো। এবার আসি, যে আমাদের প্রথমে আসলে কিছু ইউনিট চেঞ্জ শিখতে হবে। আমি বিশ্বাস করি এগুলো এই বয়সে সবাই জানো, বিশেষ করে SI এবং CGS।
কারণ এই চ্যাপ্টারে এসএইচ সিজিএস এর কাহিনী নিয়ে অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো ফর্মুলা যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো না যে কিভাবে কি হয়। তো আগে একটু আমরা কনভার্সন দেখবো। দেখো, লেন্থ মানে দৈর্ঘ্য, এসআই তে মিটার এবং সিজিএস এ, এটা সবাই একটু মনে রাখবা, এদের সম্পর্ক হইতেছে এইটা। এখানে হচ্ছে 1 মিটার সমান কি, সমান হইতেছে 100 সেন্টিমিটার। এই সম্পর্কটা কিন্তু আমাদের দরকার। এটা ভার্সিটি ক্লাসেও করাইছিলাম এবং এটা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং বলে কথা না, সবখানে কাজে লাগে। ভরের একক হচ্ছে কেজি। 1 কেজি সমান কি, 1 কেজি সমান হইতেছে 1000 গ্রাম। এটা তোমরা জানো, আমি জানি। এটা হয়তো অনেকে নাও জানতে পারো যে ফোর্স, বলের একক এসআই তে নিউটন, সিজিএস এ ডাইন, এবং এটা একটু মনে রাখবা 1 নিউটন সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। ভাইয়া সিজিএস কেন লাগে? তোমরা ফিজিক্সে যখন পরমাণু সলভ করছিলা, মনে আছে এনার্জি বের করতে গেলে মাঝে মধ্যে ক্যালকুলেটরে ঠাস করে জিরো চলে আসতো? এই মনে আছে যে ধরো এনার্জির যে ইকুয়েশনটা ছিল ফিজিক্সে তোমরা দেখবা যে এনার্জির ইকুয়েশনে সিডব্লিউ ক্যালকুলেটর বাদে, এই যে আমার কাছে যেগুলো আছে আর কি, এইটা একটা, তারপরে হচ্ছে আর অন্য যেগুলো আছে সিডব্লিউ বাদে, তুমি যদি ভ্যালুগুলো বসাইতা তাহলে হচ্ছে এনার্জির মানটা জিরো চলে আসতো। কেন জিরো চলে আসে? কারণ তুমি এসআইতে মানগুলো নিতা। এখন একটা পরমাণু লেভেলে যখন আমি চিন্তা করব, এসআইটা না ভালো সিস্টেম না, কারণ এসআই হচ্ছে একটু বড় বড় জিনিসের জন্য, সিজিএস ছোট ছোট জিনিসের জন্য। তখন ওই যে মানটা জিরো চলে আসতো দেখে আমি তোমাকে বুঝাচ্ছি যে ওইখানে সিজিএসটা দরকার। কেমিস্ট্রিতে আমরা সিজিএস শিখি। এরপর আসি কাজের একক, এসআইতে জুল, সিজিএস এ হচ্ছে আর্জ বা আর্গ, এবং সম্পর্ক হচ্ছে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্জ বা আর্গ। আর চার্জের এস একক হতেছে কুলম্ব এবং সম্পর্ক হতেছে 1 কুলম্ব সমান হচ্ছে এখানে ইএসইউ। একটু ফুল ফর্মটা বলে দেই, ইএসইউ হইতেছে এইটা, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এবং সম্পর্ক হচ্ছে এইটা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। আরো ইএমইউ আছে, এএমইউ আছে, সেগুলো আমাদের ক্লাসের মধ্যে এমনিতে আসবে, বাট আমরা আপাতত এসআই সিজিএস এর মধ্যে কনভার্সনটা দেখি। ওকে, তাহলে আমি বলবো তোমরা এই তিনটা মনে রেখো আর কি, বুঝছো? প্রথম দুটো এমনিতেই তোমাদের মুখস্থ। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, 1 কুলম্ব সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। বোধ করি সবার অলরেডি এগুলো মুখস্থ আছে। এরপর আসি হইতেছে মূল কণিকা। মূল কণিকা মানে যে কণিকাগুলো পরমাণুতে পাওয়া যায় এবং যেগুলো খুবই ছোট ছোট কণিকা। এখন তোমাদের একাডেমিক অ্যাডমিশনের মধ্যে ডিফারেন্সটা বলি। একাডেমিকে দরকার হচ্ছে স্থায়ী মূল কণিকা কাকে বলে, এটা তোমরা শিখো। তোমার কি মনে হয় অ্যাডমিশনে স্থায়ী মূল কণিকা কাকে বলে এটা তোমার দরকার আছে? ডেফিনেশন হইতেছে যে কণিকাগুলো সব পরমাণুতে সব অবস্থায় পাওয়া যায় তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। বাট এখন ওই আগডুম বাগডুম লাগবে না। এখন আমাকে বলো তো ভাই, অ্যাডমিশনে আসলে কি লাগবে তাইলে এখানে? মানে ভাইয়া ঠিক আছে, মূল কণিকা 3 রকম, স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। বাট এখানে ভাই কম্পোজিট কণিকা কাকে বলে? যে একটা পরমাণু পরিবর্তন হয়ে অন্য পরমাণুতে পরিণত হওয়ার সময় যে কণিকাগুলো নির্গত করে তাকে কম্পোজিট কণিকা বলে। এটা তোমার লাগবে? এটা তোমার জানা দরকারই নাই। তোমার দরকার এখন উদাহরণ দরকার। এই হচ্ছে একাডেমিক অ্যাডমিশনের পার্থক্য। সো স্থায়ী মূল কণিকা কারা? স্থায়ী মূল কণিকা হইতেছে ইলেকট্রন, প্রোটন এবং হইতেছে নিউট্রন। এগুলোকে আমরা স্থায়ী মূল কণিকা বলি। তবে এখানে একটা জিনিস আছে, সেটা হইতেছে, আমি একটু বলে দিই এনবি দিয়ে, যে একটা পরমাণু আছে, হাইড্রোজেনে কি থাকে না? নিউট্রন থাকে না। মানে তুমি যেটা বলতেছো না যে ভাই সব পরমাণুতে সব সময় থাকে, বাট ওইখানে একটা জায়গায় কনফ্লিক্ট হয়, হাইড্রোজেনে নিউট্রন থাকে না, বাকি সব পরমাণুতেই থাকে। এবারে সেই কম্পোজিট কণিকা মানে কি হয়, তোমরা অনেকে এই উদাহরণ মনে রাখার সময় আবার একটু বোকামি করো। বলে দিচ্ছি, কম্পোজিট কণিকার উদাহরণ হইতেছে আলফা কণা আর হইতেছে ডিউটেরন কণা। ডিউটেরন কণা কম্পোজিট কণিকার উদাহরণ দিয়ে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। এখন কণিকা তো 3 রকম ভাই। সো কণিকা যদি 3 রকম হয়, ও নিউট্রন থাকে না, হ্যাঁ হ্যাঁ, থুক্কু থুক্কু। কণিকা 3 রকম। এখন আমি যদি স্থায়ী কণিকা উদাহরণ মনে রাখি, আর আমি যদি হইতেছে কম্পোজিট কণিকার উদাহরণ মনে রাখি, বাকি সবগুলো আসলে কি কণিকা? অস্থায়ী কণিকা না? সো এই দুটা মনে রাখে আমি তোমাদের বয়সে আসলে এটা মনে রাখতাম না, এবং এর উদাহরণগুলো আমার মনে নাই, তাও বলে দিচ্ছি। উদাহরণগুলো হইতেছে কি কি? একটা হচ্ছে পজিট্রন। আর অ্যাডমিশনের সময় চেষ্টা করবা গবেষণাধর্মী পড়াশোনা না করতে। গবেষণাধর্মী পড়াশোনা মানে আগেও বলছি যে তোমার কোনো বন্ধু ধরো রাত 12টার সময় তোমার একটা ম্যাথ পাঠাইছে,
ধরো হচ্ছে প্রাসের অনেক জটিল একটা ম্যাথ পড়াইছে, তুমি করলে কি তোমার নিজের পড়াশোনা বাদ দিয়ে ওই ম্যাথ করতে বসে গেলা, তোমার ক্ষতি হইলো ভাই, বিশ্বাস করো ক্ষতি হইলো। কারণ ওইটা এখন তোমার দরকার নেই ভাই, তুমি যেটা পড়ছো তুমি সেখানে ফোকাস করো। অথবা ভাই নিউট্রিনো কি জিনিস, এন্টি নিউট্রিনো কি জিনিস, কত সালে আবিষ্কার হয়েছিল, তা বোসন কণা কি ছিল, আইনস্টাইন কি বলছিল, তারপর হইতেছে বা কি বলে, এই জিনিসগুলো আসলে এখন দরকার নেই। তুমি দেখবে অনেক ক্লাস আমি বলবো এটা লাগবে না, ওটা আমি পারি না, এটা আমি জানি না, কারণ আমিও চাই না যে এখানে আসলে তোমার ওই রেগুলার পড়াশোনার ক্ষতি হোক। গবেষণাধর্মী পড়াশোনা অ্যাডমিশনের সময় করতে হয় না, ওটা যা করার একাডেমিকে করে আসতে হয়। তাহলে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, স্থায়ী কণিকার উদাহরণ মনে থাকবে, শুধু এই দুটো মনে রাখো। একটা হচ্ছে আলফা কণা, ডিউটেরন কণা। এবং এটা অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং এ কম আসে আর কি, ভার্সিটিতে বেশি আসে, এটা দিয়ে উদাহরণ বেশি আসে। এখন দেখি আমরা কিছু তথ্য নেই। স্থায়ী মূল কণিকা, এই স্লাইডে যা আছে কিছু লিখতে হবে না তোমার, আমি জানি এগুলো সবই তুমি জানো। কে আবিষ্কার করছে ইলেকট্রন? জে জে থমসন। আচ্ছা তুমি কি জানো ইলেকট্রন আবিষ্কার করছে যে পরীক্ষার মাধ্যমে, সেই পরীক্ষার নাম কি ছিল? কি টিউব জানি পরীক্ষা ছিল, সবার কি মনে আছে? সো ক্যাথোড রে টিউব পরীক্ষার মাধ্যমে উনি ইলেকট্রন আবিষ্কার করছিল, এটা একটু মনে রেখো, যদিও এটা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন আর কি। সো ক্যাথোড রে টিউব, কোনো কোনো জায়গায় ক্যানাল রে টিউব বলা আছে, বাট ক্যাথোড রে টিউব হচ্ছে সর্বজন স্বীকৃত হয়। এখন এই গবেষণাও করা যাবে না যে ক্যানাল রে টিউব নাকি ক্যাথোড রে টিউব। যেমন ধরো তোমাদের আরেকটা সমস্যা হয়, যেমন প্রোটন। তোমরা কি দেখছো প্রোটন আবিষ্কারক নিয়ে ঝামেলা আছে? কোথাও লেখা রাদারফোর্ড, কোথাও লেখা গোল্ডস্টাইন। দেখছো কি বইয়ে বইয়ে ঝামেলা আছে? এখন ভাই আমি কি গবেষণা করতে যাব যে রাদারফোর্ড করছে না গোল্ডস্টাইন করছে? না, রাদারফোর্ড ম্যাক্সিমাম জায়গায় সঠিক উত্তর দেয়, মানে রাদারফোর্ড হইতেছে আমার উত্তর। এত চিন্তা করার এখন সময় নেই ভাই, যে বইয়ে বইয়ে কনফ্লিক্ট আছে কি হবে, তুমি শুধু জানো কোনটা দিলে স্যাররা এখন ঠিক দেবে। সো ক্যাথোড রে টিউবের মাধ্যমে স্যার জেমস জয় থমসন 1897 সালে হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে। এবং ইলেকট্রনের ভর মনে রেখো, এএমইউটা মনে রেখো, যদি কারো এএমইউ সম্পর্কে জানতে হয়। সম্পর্ক বলে দিচ্ছি, এক এএমইউ সমান হইতেছে 1.67 ইন্টু 10⁻⁻24 মিলিগ্রাম, অথবা হইতেছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। এএমইউ হইতেছে অ্যাটমিক ম্যাস ইউনিট। আর চার্জের মানটা, ইএসইউর মানটা একটু মনে রেখো, এটা তোমার অনেক জায়গায় কাজে লাগবে বলবো। -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। যদি কারো কোনো ডাটা এখানে মনে না থাকে শুধু সেটা লিখে নাও, বাকি কোনো কিছু লিখতে হবে না। থমসন আবিষ্কার করছেন এটা তুমি জানো ভাই, 1897 সালে আবিষ্কার করছে এটাও তুমি জানো। ক্যাথোড রে টিউবের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে এটাও তোমার জানার কথা। ভরের মানও তুমি জানো, চার্জের মানও তুমি জানো, হয়তোবা অনেকে এই মানটা জানো না, 0.3054 এএমইউ, বাট এই কনভার্সন করে বের করা যায়। অনেকে হয়তো এইটা জানতে না, শুধু এই দুটা তথ্য লিখে নাও, বাকি কিছু লিখতে হবে না। এবার আসি প্রোটন। ভাই এই ডিবেটে আমরা যাব না, এখন গোল্ডস্টাইন আবিষ্কার করছে নাকি রাদারফোর্ড আবিষ্কার করছে, এই ডিবেটে আমরা যাবই না। কত সালে আবিষ্কার করছে? 1911 সালে। প্রোটন কোন টিউব বা কোন পরীক্ষার মাধ্যমে আবিষ্কার হয়েছে জানা আছে? এটা সবাই আশা করি জানো। কি পরীক্ষা? আলফা কণা পরীক্ষা। সো প্রোটন আবিষ্কার হয়েছে আলফা কণা পরীক্ষার মাধ্যমে, ইলেকট্রন আবিষ্কার হয়েছে ক্যাথোড রে টিউব পরীক্ষার মাধ্যমে। আর এই যে ভর, এই হচ্ছে আমাদের চার্জ, এবং এটা হচ্ছে ওই একই মান 4.8 ইন্টু 10⁻10 1.0074 এএমইউ। এটা আমাদের কোনো কিছু তুলতে হবে না। নিউট্রন আবিষ্কার করছে জেমস চ্যাডউইক, এবং এটা আবিষ্কার হয়েছে 1933 সালে। এখন এই যে আবিষ্কারকের আসলে সালটা বা কে আবিষ্কার করছে, এইটা মূল কণিকার মধ্যে সব থেকে বেশি আসছে হচ্ছে এইটা, যে জেমস চ্যাডউইক উনি নিউট্রন আবিষ্কার করছে। এই প্রশ্নটা অ্যাডমিশনে বিশেষ করে ভার্সিটি, জিএসটি, মেডিকেলে বেশি আসছে। সো এই তিনটা নিয়ে আমার কোনো কথা বলার নাই, আমরা এখন কিছু প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা আমার পার্সোনালি খুব পছন্দের প্রশ্ন। প্রশ্নটা একটু বুঝো। যে কোনো প্রবলেম সলভ করতে গেলে তোমাকে প্রবলেমটাকে বুঝতে হয়, প্রবলেম অ্যাকনলেজ না করলে তুমি উত্তরটা বুঝবে না। আমাকে দেওয়া আছে একটা পরমাণু এ এ, বি সি এবং বি মাইনাস এ সমান 5 দেওয়া আছে, মানে এখানকার এ এখানকার বি সমান 5 দেওয়া আছে। ওয়াই মৌলটির শ্রেণী, এই শ্রেণী দেখলে আবার অনেকে ভয় পায়, মানে গ্রুপ বের করতে বলছে, বুঝছো কত নম্বর লম্বা লাইনে আছে। এখন এই যে স্মার্টনেস গুলো আসলে কিভাবে কাজ করে দেখো তো ভাই। দুনিয়াতে একটা মৌলই আছে যার এই নিচে মানে হচ্ছে প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা সমান আছে।
এখন বলো সেই মৌলটাকে। একটা মাত্র মৌল সময় আছে দুনিয়াতে, আর কোনো মৌল তুমি পাবা না যার হচ্ছে ভর সংখ্যা প্রোটন সংখ্যা সমান, দ্যাট ইজ হাইড্রোজেন। তাহলে আমি বলতে পারি এই এক্সটা আসলে হাইড্রোজেন, তাই না? এক্সটা যদি হাইড্রোজেন হয় তাহলে এর মান আসলে কত? 1। 1 ছাড়া তো অন্য কোনো মান হওয়া পসিবল না, তাই না? আমি একটা মান পেয়ে গেছি যে এর মান হচ্ছে 1। এর মান যদি 1 হয়, আমাকে বলছে বি মাইনাস এর সমান হচ্ছে 5। তাহলে বি সমান কত? বি সমান হচ্ছে 6। বি সমান যদি 6 হয় তাহলে কাঁচা বাচ্চারা ওয়াই মৌলটা কি? ওয়াই মৌল কার্বন না? এখন ভাই তোমারে খুঁজে বের করতে হবে কার্বন কত নম্বর গ্রুপে আছে। কার্বন আছে কত নম্বর গ্রুপে? কার্বন আছে 14 নম্বর গ্রুপে। খুব সুন্দর প্রশ্ন। সো এই প্রশ্নের মেইন টার্মিনোলজি মানে মেইন টেকনিকটা কি? টেকনিকটা হইতেছে এই যে এটা ধরতে পারা। তুমি যদি বুঝতে পারো যেটা হাইড্রোজেন দেওয়া আছে তাইলে তোমার খেলা শেষ, আর কোনো কিছু নাই। ওকে, এটা নোট করবা না, আমি বলছি এমসিকিউ প্রবলেম বাদে অন্য সবকিছু নোট করবা, এমসিকিউ প্র্যাকটিসগুলো নোট করতে হবে না, কারণ আমাদের ক্লাস তাহলে অনেক লেন্দি হয়ে যাবে আর কি। এই প্রশ্নটা একটু পড়ি, সম্ভবত এটা আইইউটিতে আসা প্রশ্ন। আর আইইউটির ক্ষেত্রে বলবো যে হতেছে ইংলিশে প্রশ্ন আসে তো একটু প্র্যাকটিস করলে পরীক্ষার আগে ঠিক হয়ে যাবে, খুব বেশি প্যানিক করবা না যারা বাংলা ভার্সনের আছি আমরা। অফ দ্য এলিমেন্টস লিস্টেড বিলো, মানে নিচের যে এলিমেন্টগুলো লিস্টেড আছে তার মধ্যে হুইচ সেট অফ দেম হ্যাভ আনপেয়ার্ড ইলেকট্রনস, এই যে এখানে তোমার প্রশ্ন আছে, মানে আমাকে বলছে নিচে হচ্ছে কিছু ইলেকট্রনের কিছু পরমাণু দেওয়া আছে, মৌল দেওয়া আছে, ওদের কাদের মধ্যে আনপেয়ার্ড মানে অযুগ্ম ইলেকট্রন আছে। আচ্ছা, ক্যালসিয়ামের কি অযুগ্ম ইলেকট্রন আছে? কি মনে হয়? জীবনেও নাই। কেন নাই ভাইয়া? কারণ ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 2 তে জীবনেও অযুগ্ম ইলেকট্রন থাকে না, তার মানে প্রথমটা আনসার না। এই দেখো, বুঝো কিনা? জীবনেও ক্যালসিয়াম থাকলে সেখানে আনসার হবে না। এইখানেও ক্যালসিয়াম আছে, মানে এটাও আমাদের আনসার না। এরপরে দেখি যে এইখানে সোডিয়ামের তো অযুগ্ম ইলেকট্রন আছে, আসলে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। সিলিকনের কি আছে? সিলিকনের আছে, আছে কিনা জানি না। আমরা একটু দেখি, জিঙ্কেরও কিন্তু কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। কেন জিঙ্কের নাই? কারণ দেখো, জিঙ্ক হচ্ছে ডি এর উপরে 10 ছিল, মনে আছে? পারমাণবিক সংখ্যা 30। সো 4s2 3d10, জিঙ্ক যদি থাকে তার মানে সেটা উত্তর না। সো আমি এলিমিনেট করে বলে দিলাম যে সি উত্তর। এখন সবাই একটু চেক করি যে সি উত্তর কেন হয়। এই সোডিয়ামের তো অযুগ্ম ইলেকট্রন আছে, তুমি নিজেও জানো। আমরা তো সিলিকনটা দেখি। সিলিকনের ক্ষেত্রে তুমি কি পাবা? 3s2 3p2 শেষে পাবা, দেখো। সো 3s2 3p2, এখানে আবার অনেক বোকা চিন্তা করে, ভাইয়া এই দুই তো জোড়া আছে না, এই জোড়ার কথা আমরা বলি নাই, আমরা বলতেছি অরবিটালে জোড়ায় জোড়ায় থাকার, কি বুঝতেছো? মানে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। উদ্ভাসে ফার্ম গেটে ক্লাস নিচ্ছিলাম আমি আর হচ্ছে তকি ভাই। তোমরা হয়তো তকি ভাইকে চিনবা না, উনি উদ্ভাসে আগে ক্লাস নিত, অনেক সিনিয়র মানুষ। তো তকি ভাই এবং একটা উদ্ভাসে মালিক টাওয়ারে কি হয়, মানে মালিক টাওয়ারে কিন্তু কোনো স্পেসিফিক ব্যাচ থাকে না। মানে হইতেছে ধরো সকাল 8টার একটা ব্যাচ থাকে। এখন মালিক টাওয়ারে স্টুডেন্ট হচ্ছে ধরো ফর্সে 5,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো 8টার সময় সবাই আসে, আসার পরে যে রুমটা ভরে যায় সেই রুমে একজন টিচার ঢুকে, যে রুমটা ভরে যায় সেই সময় একজন টিচার ঢুকে আর কি। তো তুমি যে আসলে কার সাথে ক্লাস করবে আজকে তুমি নিজেও জানো না। তোমার ব্যাচের টাইমটা ফিক্সড, রুম ফিক্সড না, টিচার ফিক্সড না, তোমার সহপাঠীরাও ফিক্সড না। তো অনেক সময় এরকম হয়, বৃষ্টি বাদল হইলে স্টুডেন্ট কম আসে, সকালে কম আসে, ধরো 8টার ব্যাচে কম আসছে, 10টার ব্যাচে বেশি আসছে। তো কিন্তু টিচার তো সব মানে নিয়ে নেওয়া হয়েছে ওখানে। তখন কি হয়তো অনেক সময় দেখা যেত বৃষ্টি হইলে অথবা অনেক জ্যাম পড়লে বা কোনো ওকেশন হইলে স্টুডেন্ট কম আসতো, টিচার তো অনেক বেশি। তো আমরা মাঝে মধ্যে হচ্ছে 2জন টিচার এক ক্লাসে ঢুকতাম, ঢুকে অর্ধেক অর্ধেক ভাগ করে ক্লাস নিতাম, আর কিরকম অনেক হয়েছে। তো একবার আমি পেছনে বসে আছি, তকি ভাই পড়াইতেছে। তো তকি ভাই ওদেরকে চুম্বকত্ব পড়াইতেছে। চুম্বকত্ব কি? দেখো, যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে চুম্বকত্ব থাকবে, আর যদি জোড়া ইলেকট্রন থাকে চুম্বকত্ব থাকবে না। তো একটা উদাহরণ, এরকম একটা উদাহরণ আসছে। তো ওইখানে একটা ছেলে প্রশ্ন করছে যে ভাইয়া দেখেন এই যে পি এর উপরে তো 2 আছে, তা আপনি তো বললেন যে বিজোড় থাকলে চুম্বক হবে, জোড় থাকলে চুম্বক হবে না, তো এখানে তো জোড় আছে, জোড় থাকা মানে তো এখানে তো চুম্বক হবে, মানে চুম্বক হবে না। কিন্তু তোমরা কি বুঝতেছো ওর ভুলটা কোথায় করছে? আমি কি জোড় বলতে এখানকার 2 আমি এটা বোঝাচ্ছি? খবরদার না, আমি জোড় বিজোড় বলতে বোঝাচ্ছি এই যে পি এর যে অরবিটাল গুলো আছে, 3টা অরবিটাল আছে পি সাবশেলে, এইখানে দেখো ঠিকই বিজোড় আছে, বুঝছো? তো পরে আমি চিন্তা করলাম আসলে ও তো একটা পয়েন্ট আছে, যে বলতে হইতো যে অরবিটালে জোড় বিজোড়, টোটাল জোড় বিজোড় না, সালফারেরও আছে সিলিকনেরও আছে। সো আমরা বলতে পারি সি হচ্ছে আমাদের উত্তর। ওকে, আমরা পরের প্রশ্নে যাই।
এটা ডিউতে আসা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। এক অণু সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বিদ্যমান নিউট্রনের সংখ্যা কত? এখন কাঁচা বাচ্চারা দেখো, সোডিয়াম আমরা কি জানি? আমরা সোডিয়াম জানি হইতেছে 11 23, তাই না? তাহলে সোডিয়ামের নিউট্রন কয়টা? বিয়োগ করে দেখো 12 থাকে। তাহলে সোডিয়ামের নিউট্রন 12টা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সংকেত কি, মানে প্রতীক কি? এখানে হচ্ছে 13, এখানে 27, তাই না? তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এখানে থাকে কত? 14টা। আর হাইড্রোজেনের তো কোনো নিউট্রন নেই, আমরা জানি, ওই যে কিছুক্ষণ আগে বলে দিয়ে আসলাম, দুধ ভাত। তাহলে আমি বলতে চাই ও এইচ এর নিউট্রন শুধু কে ক্যারি করে? শুধু অক্সিজেন ক্যারি করে। এবং 8 16, তার মানে 4 এটা কত? 32। এই তুমি যদি 3টা যোগ করো কত থাকে? 58 থাকে না? সো এটা হচ্ছে আমাদের আনসার। আমি যেভাবে সলভ করলাম এই যে গাদা বাচ্চার মতো, তুমি গাদা বাচ্চার মতো অ্যাডমিশনে সলভ করলে হবে না। অ্যাডমিশনে এমনি সলভ করতে হবে, ঠিক আছে? সোডিয়াম হচ্ছে 11 23, তার মানে 12। অ্যালুমিনিয়াম হইতেছে কত? 13 27, মানে 14। আর এখানে 4টা 32, মানে এরকম দেখায় দেখায় সলভ করার তো সুযোগ তুমি পাবাই না। পরের প্রশ্নে আসি। সবগুলোর আনসার সি হয়ে যাচ্ছে। আচ্ছা, কোন নিচের কোন জোড়া অণুতে সমান সংখ্যক ইলেকট্রন আছে? জানি না এটার উত্তর সি হবে কিনা। প্রথমটা জীবনে উত্তর হবে না, কারণ অক্সিজেন আর নাইট্রো কি বলে না, প্রথমটা হইতে পারে। অক্সিজেন হচ্ছে 8 দুগুণে 16টা, একটা অক্সিজেনে 8টা, দুইটাতে 16টা। এখানে তো হবে না, কারণ একটা নাইট্রোজেন আছে, তো এখানকার এটা উত্তর না। কার্বন মনোক্সাইড, কার্বনে হচ্ছে 6টা আর অক্সিজেনে 8টা, মানে হচ্ছে 14টা। এই নাইট্রোজেনে কয়টা আছে? 7 আর 7 14, তার মানে এই সি হচ্ছে বি হচ্ছে আনসার। এইবার কিন্তু সি হয় না। এগুলো খুব ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন, বাট তোমাদেরকে আসলে আইডিয়া দিচ্ছি প্রশ্ন কেমন হয়। 1 ডাল্টন সমান কত সমতুল্য? তোমরা এটা কি জানো? এটা পরীক্ষা আসলে প্রথমবার দেখলে অনেকে ঘাবড়ে যেতা হয়তোবা। মনে রাখবা যে 1 এএমইউ, যেটাকে আমরা অ্যাটমিক ম্যাস ইউনিট বলি আর কি, 1 এএমইউ কে বলা হয় আসলে 1 ডাল্টন। সমান আসলে কি জানো? সমান হইতেছে একটি হাইড্রোজেনের ভর, মানে একটা হাইড্রোজেন পরমাণুর ভর। এই সবই হইতেছে 1 এএমইউ বা 1 ডাল্টনের সমান। তাহলে 1 ডাল্টন সমান 1 এএমইউ, মানে প্রথমটা আমার আনসার না, এখানে 2 এএমইউ দেওয়া আছে। 1 ডাল্টন সমান হতেছে 12 গ্রাম কার্বন, না জীবন 12 গ্রাম কার্বন না। 1 এএমইউ সমান 1 গ্রাম হাইড্রোজেন হইলে কিন্তু হইতেছে এখানে আনসার হইতো, বাট এখানে হিলিয়াম দেওয়া আছে, সো হিলিয়াম আনসার না। তাহলে মানে মেইন কথা হচ্ছে এইটা। এই দেখো 1.67, যেটা আমরা বলছিলাম 10 টু দি পাওয়ার -24 গ্রাম, এই যে 1.67 10 টু দি পাওয়ার -24, এটাই তো আসলে আমাদের 1 এএমইউ ছিল, তাই না? সো এটা যদি আমাদের 1 এএমইউ থাকে, তাইলে ওইটাই হচ্ছে আমাদের 1 ডাল্টনের সমান। হ্যাঁ, এটা অনেকে হচ্ছে জানে না, তাদের জন্য বলে দিচ্ছি, এএমইউ যে কথা, ডাল্টন সেই কথা। অনেক বড় স্লাইড তো, আমার পিসি প্রেসার নিয়ে পারছে না আর কি। 27 হলে কেজি হইতো, 24 এর জন্য গ্রাম। আমাকে রিয়ানা বলছে ক্লাস নোট কি পাবা? হ্যাঁ অবশ্যই পাবা। আরে ক্লাস নোট কি আমি খাটাগুলায় খাবো নাকি, তোমাদেরকে দিব। আচ্ছা, এইটা হচ্ছে আইআইটি তে আসা প্রশ্ন। কিন্তু মনে করো না যেটা অনেক হামারি কঠিন প্রশ্ন। দ্য ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার মানে হচ্ছে লোয়েস্ট ফার্স্ট, মানে সব থেকে ছোটটা আগে লিখতে হবে। ফর দ্য ভ্যালুস অফ ই বাই এম, এই ই বাই এম তো বুঝো, মানে হচ্ছে আমাদেরকে এই রেশিওটা বের করতে বলছে, চার্জ বাই ভর। আমাকে বলছে বাবা চার্জ বাই ভরের রেশিওটা বের করো এবং সব থেকে ছোটটা সবার আগে লিখবা। এখন দেখো কি হবে। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এবং আলফা কণা। এখন তোমাদেরকে প্রত্যেকটার হচ্ছে যদি আমি চার্জের মান বলি, ইলেকট্রন এর চার্জ কত? দেখো ইলেকট্রনের চার্জ হইতেছে, আমরা আপেক্ষিক চার্জ নেই, -1। এই ভ্যালু নিয়ে কথা বলতে বলছে, কিন্তু ভ্যালুস চিহ্ন টিহ্ন নিয়ে আবার কি হইতেছে, আবার ইয়া করো না। সো ইলেকট্রনের চার্জ হইতেছে 1 বলি আর কি। দেখো ইলেকট্রনের চার্জ 1, প্রোটনের চার্জও কিন্তু 1, নিউট্রনের তো চার্জ নাই, আর আলফা চার্জ হচ্ছে 2। ওই সিরিয়ালে আমি বসাইলাম। এবার প্রত্যেকটার ভর দিয়ে ভাগ করো। ইলেকট্রনের ভর কত? অলমোস্ট জিরো না, জিরোই ধরি আর কি। ইলেকট্রনের আপেক্ষিক ভর তো 0। প্রোটনের আপেক্ষিক ভর কত? 1।
তারপর নিউটনের আপেক্ষিক ভর কত, ওয়ানের থেকে সামথিং আর কি একটু বেশি আসে। আর আলফা কণার ভর কত, আলফা কণার ভর হচ্ছে 4। তাহলে কোনো কিছুকে তুমি 0 দিয়ে ভাগ করলে এটা কি অসীম হয় না, মানে ইলেকট্রনের যে ভর। সো বুঝতে পারো যে চার্জ বাই ভরের রেশিওতে সব থেকে বড় হবে ইলেকট্রন। এটা কি ফিল করতে পারি কাঁচা বাচ্চারা? ইলেকট্রনের যেহেতু ভর নাই বললেই চলে, 0.0000054 এমইউ, সো এটাকে জিরোই ধরতেছি আমি। তাহলে ইলেকট্রন সব থেকে বড় কোথায় আছে দেখো, লোয়েস্ট ফার্স্ট। সো ইলেকট্রন আছে এই দুটাতে, তার মানে আমার এই দুটার যে কোনো একটা আনসার, প্রথমটা আনসার না, দ্বিতীয়টা আনসার না। এখন এর মধ্যে আবার কোনটা আনসার, এটা তো খুঁজে বের করা কঠিন। সব থেকে ছোট কি হবে, সব থেকে ছোট হবে হইতেছে নিউট্রন, দেখো, কারণ নিউট্রনের মানটা হচ্ছে 0, বাকি একটাও কিন্তু ভাই 0 হয় না। তাহলে নিউট্রন সবার পেছনে কোথায় আছে, আরে বাবা, তাতেও ভাই এই দুটোটাই আনসার। আমাদের এখানে তাহলে খুঁজে বের করতে হবে যে আলফা বেশি নাকি হইতেছে ইয়া বেশি। এইখানে মানটা তো প্রায় 1 থাকে, দেখো 1 থাকে, কিসের জন্য, প্রোটনের জন্য 1 থাকে। আর এইখানে থাকে হইতেছে হাফ, তাহলে কে বেশি, প্রোটন বেশি, তাহলে সেই হিসাবে ডি হয় আনসার। সবাই কি বুঝতে পারছি কাঁচা বাচ্চা? মানে নর্মালি এত দূর পর্যন্ত আসা লাগে না। বাংলাদেশে ম্যাক্সিমাম প্রশ্ন এমন হয় যে আমি নিউট্রন শেষে আর ইলেকট্রন শুরুতে, মানে শেষটা প্রথমটা পেলে উত্তরটা পাওয়া যায়, বাট এখানে আসলে শেষটা প্রথমটা পাইলে উত্তরটা পাওয়া যায়নি, একটু অন্যভাবে কাহিনী করতে হয়েছে। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। নিচের কোনটি কম্পোজিট কণিকা? বলছিলাম না যে তিনটা মৌলিক কণিকার মধ্যে কম্পোজিট কণিকা দিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসছে। কোনটা কম্পোজিট কণিকা? এই যে আলফা কণা আর হইতেছে ডিউটেরন কণা, এটা হইতেছে কম্পোজিট কণিকা। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া বুয়েটে চান্স পাইতে গেলে কি আইআইটির প্রশ্ন সলভ করা লাগে কিনা? না, বুয়েটে চান্স পাইতে গেলে আইআইটির প্রশ্ন সলভ করা লাগে না। আচ্ছা ভাইয়া, তাহলে কোন বছর জানি বুয়েট কয়েকটা আইআইটি প্রশ্ন ইয়ে করে দিছিল, তুলে দিছিল? সম্ভবত 21 সালে বুয়েট 2টা বা 3টা ফিজিক্সের তাও আইআইটি প্রশ্ন তুলে দিছিল আর কি। এখন ভাই এমন না আইআইটি প্রশ্ন তুলে দিছে, আসলে প্রশ্নটা আইআইটির হতে পারে, বাট আমাদের বাংলাদেশি কনসেপ্টের সঙ্গে মিলে যায়। তো যদি বুয়েটে ভাই তুমি যদি টপ 50তেও থাকতে চাও, তার মানেও তোমার আইআইটি প্রশ্ন সলভ করতে হবে এমন কোনো দরকার নাই। কেমিস্ট্রিতে তো আরও নাই। তবে হ্যাঁ, আমি যখন অ্যাডভান্স প্রবলেম সলভিং তোমাদেরকে যে ভিডিওগুলো দিছি দেখবা, ওই ভিডিওগুলোতে কিছু প্রশ্ন আমি নিজ থেকে নিয়ে আসছি, সেগুলো খুবই খুবই বাছাই করে যে আমাদের টপিকের সাথে মিলে, সিলেবাসের সাথে মিলে ওইটা। তো সবাইকে বলবো তোমরা 24 ব্যাচ আর কি, 24 ব্যাচ তো এখনো তোমাদের রেগুলার পড়াটাই ঠিকমতো হয় নাই। আর কেমিস্ট্রি পরীক্ষা দিলে তো হইতেছে আর একটু পড়া হইতো, স্বীকার করো না এটা, যে পরীক্ষাটা যদি হইতো আরো 2-1 বার তো অন্তত রিভিশন হইতো, সেটাও তো হয় নাই কেমিস্ট্রি পরীক্ষাটা। তো আলটিমেটলি সো দেখা যায় হইতেছে আমি এখন ভাতই পাইতেছি না, এখন আমি যদি হচ্ছে বিরিয়ানি খাবো নাকি হইতেছে পোলাও খাবো এই কল্পনা করে বসে থাকি, তাহলে তো হবে না। তো এই জন্য আসলে আমরা ওই দিকে এখন না যাই, আমরা আমাদের বেসিক কনসেপ্ট গুলো ঠিক করি, বুঝছো? এবং এটা সত্যি কথা যে পরীক্ষা দিলে মানে অন্তত আরো 2-3 বার তোমার সিলেবাসটা রিভিশন হইতো, দেখতে কনসেপ্ট গুলো আরো সুন্দর মতো হইতো। ওটা মাথায় রেখে আসলে আমরা পড়াচ্ছি, টেনশন নিও না। একটি পরমাণুর প্রোটন কোথায় অবস্থান করে, এই প্রশ্ন যদি কি বলে ইঞ্জিনিয়ারিং এ আসে তাহলে তো খুবই দুঃখজনক। প্রোটন পরমাণুর কোথায় অবস্থান করে, নিউক্লিয়াসে অবস্থান করে। এরপরে দেখো, এটা একটা ভালো প্রশ্ন, আমি একটু চাই এটা তোমরা সলভ করো তো, দেখো তো এটা পারো কিনা। এ এবং বি পরমাণুর সর্ববহিস্থ স্তরে 3টি এবং 6টি ইলেকট্রন আছে, মানে ওর এ এর যোজনী ইলেকট্রন 3টা আর বি এর যোজনী ইলেকট্রন 6টা। তো এ বি দিয়ে যে যৌগটা গঠিত হবে সেই যৌগের সংকেত কি হবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন। বিশ্বাস করো ভাই, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি মনে মনে এই 3টা আছে ওরা আমি অ্যালুমিনিয়াম ধরতাম। এই 3টা শেষে আছে, এটা তো অ্যালুমিনিয়াম ধরা যায়। অনেকে বলতে পারে বোরন ধরা যেত না, ধরা যেত, বাট আমার অ্যালুমিনিয়াম ভালো লাগে, অ্যালুমিনিয়াম আমার কাছে বেশি পরিচিত, আমি অ্যালুমিনিয়াম ধরবো। শেষে 6টা ইলেকট্রন আছে, এরকম আমার মূল্য আমি কারে ধরতাম, আমি অক্সিজেনের ধরতাম। অনেকে বলতে পারো সালফারে কেন ধরলেন না, আমার মন চাইনি, আমি ধরি নাই, কারণ আমি অ্যালুমিনিয়াম আর অক্সিজেনকে বেশি চিনি, ভালো চিনি, আমার পরিচিত মৌল। তাহলে এরা যৌগ কি তৈরি করবে, Al2O3। তাহলে মিলাও, Al2O3 মানে হইতেছে আমার বি হচ্ছে আনসার।
বুঝিয়েছি কাঁচা বাচ্চারা? অনেকে এবার বলবে ভাইয়া অ্যালুমিনিয়াম হচ্ছে 3 নম্বর পর্যায়ে, অক্সিজেন 2 নম্বর পর্যায়ে, আপনি এরকম কেন ধরলেন? বললাম তো তোমার যেটা মন চায় তুমি ধরো, কখনো তো বলে নাই যে এরা একই মৌলের হবে। So, আমি আমার পরিচিত যেরকম আছে সেরকম ধরবো, আমি কেন শুধু শুধু ওই, যেমন অ্যালুমিনিয়াম ধরলে এখানে তোমার কাছে মনে হয়তো বা সালফার ধরতে হতো, না আমি ধরবো না, আমি সালফার চিনি না। অ্যালুমিনিয়াম সালফারের যৌগ নেচারে হয়তো এক্সিস্টই করে না, আমি জানি না, আমি ধরবোই না। এরপর আসি, তাহলে আমাদের একটা পার্ট শেষ। কোন পার্ট শেষ? আমাদের হইতেছে পরমাণুর যে কণিকা সমূহ যে রিলেটেড প্রশ্ন সেগুলো শেষ। আমরা এখন আসবো হইতেছে পরমাণু মডেল। পরমাণু মডেল আমাদের বইতে 4টা মডেলের নাম লেখা আছে, 2টা মডেল পড়ানো আছে। একটা আছে থমসন মডেল বা জুল থমসন মডেল, একটা হচ্ছে জুল থমসন মডেল না স্যার, জুল থমসন একটা ইফেক্ট। থমসন মডেল, রাদারফোর্ড মডেল, বোর মডেল আর বোর সামারফিল্ড। আমরা পড়বো কয়টা? আমরা পড়বো হইতেছে, আচ্ছা আমাকে আসির ফয়সাল বলছে ভাইয়া তাও তো অ্যান্সার হয় না, বিকজ Al2O6 ও তো হয়। হ্যাঁ, Al2O6 হয়, মানে অ্যালুমিনিয়ামের অক্সাইডটা নেচারে একটু ভুল বলতেছি, সেটা হইতেছে যে ও বলতেছে যে ভাই Al2O6 হয়, না না না, ডাইমার ফর্ম করে হইতেছে অ্যালুমিনিয়ামের ক্লোরাইড অ্যাসিড, মানে একটু ভুল হয়ে যাচ্ছে তোমার। অ্যালুমিনিয়ামের ক্লোরাইডটা ডাইমার ফর্ম করে, অ্যালুমিনিয়ামের অক্সাইডটা ওরকম ডাইমার ফর্ম করে না। এই যে আমাকে লুকমান বলছে যে আমার মাথায় প্রথমে সালফার আসছিল, আমি আনসার মিলাতে পারছিলাম না। এগুলো হচ্ছে এক্সাম হলের স্ট্র্যাটেজি। মানে আমি আসলে ছোটবেলা থেকে তোমাদেরকে একটু বলি, মানে আমি জানি না যে এটা আসলে নিজের প্রশংসা করা হচ্ছে কিনা। আমি আমার ছোটবেলা থেকে খুব যে মানে আমি পুরোটা সময় ম্যাক্সিমাম সময় ক্লাসে ফার্স্ট থেকেই হইতেছে আমার মানে পড়াশোনা হচ্ছে করছি। খালি নরডেমে এসে আর ফার্স্ট হইতে পারি না আর কি, নরডেমে এসে অনেক পিছিয়ে গেছি। কিন্তু কথা হচ্ছে ছোটবেলা থেকে আমার একটা গুণ ছিল, বুঝছো? এটা আসলে এমন না যে হইতেছে আমি এটা অ্যাকোয়ার করছি, মানে এটা ছোটবেলা থেকে আমার ছিল। সো এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ, খুবই শুকরিয়া আদায় করতাম যে আমি এক্সাম হলে অনেক ভালো স্ট্র্যাটেজি ফলো করতে পারতাম। মানে ধরো প্রিপারেশন যাই হোক না কেন, আমি এক্সাম হলের চিন্তা ভাবনাগুলো অনেক ভালো করতে পারতাম সে ছোটবেলা থেকে। এবং তাতে করে হয়তো কি আমার থেকে ভালো প্রিপারেশন নিয়েও গেছে এক্সাম হলে, ওর থেকে আমার এক্সামটা ভালো হইতো, কারণ আমি যা পড়ছি তার ইউটিলাইজেশন ভালো করতে পারতাম। এই চিন্তাটা আমার ছোটবেলা থেকেই ছিল। আমি জানি না এটা কিভাবে আসছে, মানে অনেক পরীক্ষাতে আছে আমি অনেক ভালো করছি, পরে আমি নিজে দেখছি যে আমার প্রিপারেশন হয়তো তো ভালো ছিল না। কিন্তু তারপরে হয়তো যেমন নটরডেমে হচ্ছে যদিও আমি জানি না এটাকে কিভাবে, আমার র্যাঙ্ক ছিল 59, বুঝছো, এনডিসিতে। আরো ভালো হইতে পারতো, কিন্তু আমি বাংলা, ইংরেজি, কি বলে, বায়োলজি একটু কম পারতাম তখন। ওইগুলোতে আমার কলেজে নাম্বার কম ছিল। তো আমি দেখতাম আমার অনেক বন্ধুরা আছে আমার থেকে অনেক বেশি পড়ে পড়ে পরীক্ষা দিত আর কি। কিন্তু এক্সাম হলের যে প্রেশারটা বা এক্সাম হলের যে কুইক থিঙ্কিংটা, তো হইতেছে ওইটা, আমি এক্সাম হলে কখনো প্যানিক করি না। আমি এক্সাম হলে কখনো হইতেছে জানা জিনিস ভুল করে আসে, এটা আমার কম হইতো ছোটবেলা থেকে। অথবা অনেকে থাকে না যে আহ, 3টার জায়গায়, আমি এরকম আমার অনেক বন্ধু দেখছি 3টা লিখতে বলছে, বিভাগ থেকে ওই ভুলভাল করে আসতো। এই জিনিসগুলো আমার কখনোই হইতো না আর কি। তো এই জন্য আমি আসলে খুবই শুক্রিয়া আদায় করি যে ঠিক আছে এই জিনিসটা আমার মধ্যে ছিল। আর এখন তো পড়াশোনার জীবন শেষ, এখন আর এগুলো ম্যাটার করে না। আচ্ছা, থমসন মডেল। তুমি শুধু থমসন মডেলের নামটা জেনে রাখো, এখান থেকে তোমার আর কিছু পড়তে হবে না, এটা হচ্ছে প্লাম পুডিং মডেল। এই নামটা জানলেই হইতেছে, আর কিছু না এখান থেকে। রায়াত বলছে অনেকে আছে, হ্যাঁ, হাজার পারলে এক্সামে ভুল হয়ে যায়, এটা খুবই আসলে দুঃখজনক, খুবই কষ্টের জিনিস যে আমি পারি কিন্তু এক্সাম হলে এক্সিকিউট করতে পারি না, এরকম অনেকে আছে। বাট একটু প্র্যাকটিস বেশি করো, তাহলে দেখবা ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এবারে সেই রাদারফোর্ড মডেল। শোনো, রাদারফোর্ড মডেলে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। কি কি পড়বা? প্রথমত আলফা কণা পরীক্ষা পড়বা। সো রাদারফোর্ড মডেল থেকে তোমাকে কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি এমসিকিউর জন্য লাগবে। একটা হচ্ছে রাদারফোর্ড মডেলে কি করা হয়, আলফা কণা ব্যবহার করা হয়। কিসের পাত নেওয়া হয়? গোল্ড পাত নেওয়া হয় বা গোল্ড ফয়েল নেওয়া হয়। এর পুরুত্ব কত, এইটা নিয়ে যে কি পরিমাণ মারামারি আছে রে আল্লাহ। শোনো ভাই, এইখানে যেটা আমি লিখে দিছি এটা নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে নিয়েও হচ্ছে ঝগড়া আছে। 0.404 এটা সব থেকে সর্বজন স্বীকৃত। আর আলফা কণায় একটা আমরা পর্দা ব্যবহার করি, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। এই জিঙ্ক সালফাইডের পর্দা সে কি করে জানো? সে হচ্ছে অনুপ্রভা দেখায়। অনুপ্রভা কি জিনিস একটু কিউরিসিটি রাখো, আমরা আগামী ক্লাসে পড়বো। আপাতত জাস্ট জেনে রাখো যে এখানে অনুপ্রভা দেখায়, লাইট জ্বলে আর কি। এই হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে তোমার এই তথ্যগুলো জানতে হবে।
তাহলে আলফা কণা নিচ্ছি, স্বর্ণের পাত নিচ্ছি 0.404 সেন্টিমিটার, জিঙ্ক সালফাইডের পর্দা নিচ্ছি এবং এই পর্দাটা আমাদের অনুপ্রভা দেখায়। শেষ। এরপরে তোমাদের পরে হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, পরমাণু মডেলের স্বীকার্য সবাই নিজে পড়ে নিবা, সীমাবদ্ধতা সবাই হচ্ছে পড়ে নিবা। সো মডেল, স্বীকার্য, সীমাবদ্ধতা। অনেকে বলবে ভাইয়া পড়াবেন নাই যখন, তখন স্লাইডে কেন দিয়ে দিলেন? দিয়ে দিলাম, তোমাকে শাওন ভাই মনে করাই দিল এগুলো তোমার পড়ে নিতে হবে। 9-10-এও ছিল। অনুপ্রভা প্রতিপ্রভা একটু বুঝাই দিয়েন ভাই। হ্যাঁ অবশ্যই লোকমান, অনুপ্রভা প্রতিপ্রভা এমনিতে আমাদের রেগুলার পড়ার টপিকে আসবে যখন বর্ণালী পড়ব। অনুপ্রভা, প্রতিপ্রভা, শতপ্রভা তিনটা আছে। তাহলে হোমওয়ার্ক কি বুঝতে পারছি? এবার বলি, তোমাকে কেমিস্ট্রি শাওন ভাইয়া পড়াক, আর তোমাকে কেমিস্ট্রি হইতেছে ওই যে ধরো কেমিস্ট্রির আধুনিক কেমিস্ট্রির জন্য ক্যান্টনি লাভইশিয়া এই কবর থেকে উঠে এসে তোমাকে পড়াক, দিন শেষে লাভ নেই তুমি যদি নিজের পড়াটা না পড়ো। এই যে তোমাকে আমি হোমওয়ার্কগুলো দিলাম, বিশেষ করে এগুলো ক্লাসে পড়ানোর জিনিস না। ইভেন এগুলো অনেক সময় এরকম হয় যে আমরা রিভিশন ক্লাসেও একাডেমিকেও বলি যেটা বাসা থেকে পড়ে নিতে, কারণ এইটুকু 9-10-এ তোমার পরিচিত আছে। 9-10 থেকে হয়তো দু একটা পয়েন্ট এখন একটু বেশি আছে, কিন্তু পড়ে নিতে হবে। এই নিজের কাজটুকু নিজে না করলে কেউ তোমাকে হেল্প করতে পারবে না, এটুকু মাথায় রাখবা। এবার আসি বোর মডেল। প্রথমত বলছে অনুমোদিত শক্তি স্তর। সো একটা প্রশ্ন ভার্সিটিতে আসছিল যে হইতেছে আমরা কোয়ান্টাম নাম্বার জানি না, অরবিট জানি, অরবিটাল জানি। এখন আমাকে বলো তো বোর মডেল কিসের ধারণা দেয়? অরবিটের ধারণা দেয় নাকি অরবিটালের ধারণা দেয়? এটা ভার্সিটিতে আসা প্রশ্ন, জিএসটিতে আসা প্রশ্ন, বাট তোমাদেরকে আমি একটু জিজ্ঞেস করছি। মনে রাখবা বোর মডেল কিন্তু অরবিটালের ধারণা দেয় না, বোর মডেল অরবিটের ধারণা দেয়। সেটা কোনটা? এই যে এইটা। সো সে আসলে অরবিটের ধারণা দেয়, মনে রাখবা এটা। মানে প্রধান শক্তি স্তর বা এনার্জি শেল ওইটার ধারণা দেয়। তারপর ছিল কৌণিক ভরবেগ mvr সমান nh/2π। কৌণিক ভরবেগ বের করতে পারি, আর ইলেকট্রন ধাপান্তরের শক্তি, মানে যে দুইটা শক্তি স্তরের মধ্যে সে লাফালাফি করছে সেই দুইটা শক্তি স্তরের মধ্যে শক্তির যে পার্থক্য সেই পরিমাণ শক্তি সে হইতেছে শোষণ অথবা বিকিরণ করে। এই তিনটাও 9-10-এর পড়া জিনিস তোমাদের। জাস্ট তিনটা ছোট করে লিখে নাও, আমরা এরপর থেকে আসলে আমাদের অ্যাডমিশনের পড়াশোনা শুরু করব আর কি। তাহলে প্রথমত বোর মডেল, বোর তিনটা স্বীকার্য দেয়। একটা হচ্ছে অনুমোদিত শক্তি স্তর, ওই যে রাদারফোর্ডের যে ম্যাক্সওয়েলের যে ত্রুটিটা ছিল আর কি, সেই ত্রুটিটা এখানে সমাধান হয়ে যায় আর কি। তারপরে হইতেছে কি বলে, এখানে হইতেছে কৌণিক ভরবেগ বের করা যায়। আচ্ছা এটা এটা কি লিখছে? ক্রনিক ভরবেগ না, ও আচ্ছা কৌণিক বেগ। ওকে, এবার আসি বোর মডেলের সীমাবদ্ধতা। তোমাদেরকে বোর মডেলের সীমাবদ্ধতা আমি একটু বলে দিই কি কি সীমাবদ্ধতা আছে। প্রথমত জানো বোর মডেল কি 2D নাকি 3D? বোর মডেল উনি দিছিল 2D, কিন্তু বোর মডেল তো আসলে পরমাণু মডেল তো কখনো 2D হয় না, পরমাণু মডেল তো 3D। তাহলে প্রথমত হচ্ছে বোর মডেল হচ্ছে একটা 2D মডেল দিছিলেন উনি, যেটা আসলে ঠিক না। দ্বিতীয় সীমাবদ্ধতা, আচ্ছা উনি ইলেকট্রনকে কি হিসেবে চিন্তা করছে জানো? ইলেকট্রনকে উনি কণা হিসেবে চিন্তা করছে শুধু। কিন্তু ভাই ইলেকট্রন কি শুধু কণা? ইলেকট্রন কিন্তু শুধু কণা না, ইলেকট্রন কণা ধর্ম আছে, ইলেকট্রন তরঙ্গ ধর্ম আছে। আমরা পড়বো এই ক্লাসে, ডি ব্রগলি সমীকরণ থেকে পড়বো। এরপরে আসি, আচ্ছা উনার মডেলে কাদের জন্য বর্ণালী ব্যাখ্যা করা পসিবল? যাদের ইলেকট্রন হইতেছে একটা। সো একাধিক ইলেকট্রন হইলে ওদের বর্ণালী ব্যাখ্যা করা যায় না। একাধিক ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এরপরে আসি, আচ্ছা তোমরা কি জানো যে বর্ণালীতে কি আসলে একটা, আমরা তো দাগ দেই একটা, কিন্তু আসলে কি রেখা একটা পাওয়া যায় না একাধিক পাওয়া যায়? অবশ্যই একাধিক পাওয়া যায়। ওই যে বর্ণালীতে যে একাধিক রেখা পাওয়া যায় সেইটার ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। সো আমরা বলতে পারি যে বর্ণালীর একাধিক রেখার এর কোনো ব্যাখ্যা নেই। অনেকে বলতে পারে ভাই এটা কেন পড়াচ্ছেন? এটা ঢাকা ইউনিভার্সিটিতে 21-এ আসছিল রিটেনে আর কি, যে বোর মডেলের সীমাবদ্ধতা লিখো। সো বর্ণালীর একাধিক রেখা, ওটার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এরপরে আসি উনার মডেলে, দেখো তো ভাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কি কোনো ব্যাখ্যা আছে? হাইজেনবার্গের
অনিশ্চয়তা নীতির কোনো ব্যাখ্যা না, এই কয়েকটা মনে রাখলেই হইতেছে। তাহলে প্রথমত উনি একটা 2D মডেল দিছিলেন, তারপর একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এরপরে হচ্ছে ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করছিলেন, বাট ইলেকট্রন তো কণা তরঙ্গ দোনোটাই। একটা বর্ণালীতে যে একাধিক রেখা পাওয়া যায় ওইটার কোনো ব্যাখ্যা ওনার মডেলে পাওয়া যায় না। আর হাইজেনবার্গের যে আনসার্টেনটি প্রিন্সিপাল, যে আমি যে ভরবেগ বের করলে অবস্থান বের করতে পারবো না, অবস্থান বের করতে পারলে ভরবেগ বের করতে পারবো না, এটার কোনো ব্যাখ্যা বোর মডেলে ছিল না। ওকে, তো এই হচ্ছে বোর মডেলের সীমাবদ্ধতা। সো আমরা দেখলাম রাদারফোর্ড মডেল, আমরা দেখলাম হচ্ছে বোর মডেল, বাট এইগুলো অ্যাডমিশনের জন্য, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই কম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হইতেছে বোর মডেলের ব্যবহার। সো ব্যবহারটা নিয়ে আমরা একটু বেশি ফোকাসড হব। চলো একটু দেখে আসি। এখন এই যে বর্ণালীর একাধিক রেখা যে বললাম, যে একাধিক রেখার ব্যাখ্যা পাওয়া যায় না, এই একাধিক রেখা পাওয়া যাওয়ার প্রভাবটাকে বলা হয় জিমেন প্রভাব আর স্টার্ক প্রভাব। কিরকম ধরো, ফার্স্টে আমি এখানে এরকম একটা দাগ দিচ্ছি, দেখো আমি কিন্তু তোমাদের চোখের সামনে 10-12টা দাগ দিয়ে ফেলছি, 10টা 12টা 13টা 14টা 15টা দাগ দিয়ে ফেলছি, কিন্তু দেখে মনে হইতেছে দাগ তো একটাই দিছেন। ব্যাপারটা সেরকম মনে হচ্ছে না? তো অনেকগুলো দাগ যদি কাছাকাছি থাকে তাহলে সেখানে একটা দাগ মনে হয়। বর্ণালীতে ওই ঘটনাই ঘটে। সো বর্ণালীতে যে একাধিক রেখা পাওয়া যায় সেইটা দুইটা ভাবে তুমি দেখতে পারো। তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড দাও তাইলে বর্ণালীর রেখাগুলো ভাগ হয়ে যায়, ম্যাগনেটিক ফিল্ড। এবং ম্যাগনেটিক ফিল্ড দিলে যে বর্ণালীর রেখাগুলো বিভিন্ন রেখায় ভাগ হয়ে যায় সেই প্রভাবটাকে কি বলা হয়? জিমেন প্রভাব। কি বললাম ভাইয়া? চৌম্বক ক্ষেত্র দিলে কোন একটা পরমাণুতে একটা রেখা অনেকগুলো রেখায় ভাগ হয়ে যায়, এটাকে আমরা বলি হইতেছে জিমেন প্রভাব। আর তুমি যদি বিদ্যুৎ ক্ষেত্র দাও তাইলেও রেখাগুলো অনেকগুলো রেখায় ভাগ হয়ে যায়, সেটাকে বলা হয় হইতেছে স্টার্ক ইফেক্ট। এবং দেখবা এখান থেকে বুয়েট প্রিলিতে প্রশ্ন পর্যন্ত আসছিল। কি প্রশ্ন আসছিল দেখাইতেছি একটু পরে। তাহলে কি বললাম ভাইয়া? জিমেন প্রভাব কি, স্টার্ক প্রভাব কি? আমি যদি একটা পরমাণুতে ম্যাগনেটিক ফিল্ড দেই তাহলে একটা বর্ণালী বা একটা রেখা অনেকগুলো রেখায় ভাগ হয়ে যায়, এই ইফেক্টটাকে বলা হয় জিমেন ইফেক্ট। তড়িৎ ক্ষেত্র দিলে ইফেক্টটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। যেমন ধরো হইতেছে, এটা আমাদের দরকার নেই, এটা হোমওয়ার্ক পড়বো সবাই, যে বোর এবং রাদারফোর্ডের তুলনা লাগবেই না আসলে অ্যাডমিশনের সময়। দেখো জিমেন ইফেক্টের ক্ষেত্রে নিচের কোনটি ভূমিকা রাখে? এটা বুয়েট প্রিলিতে আসা প্রশ্ন। এই কোনটা ভূমিকা রাখে? বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, বাহ্যিক চুম্বক ক্ষেত্র, তড়িৎ দ্বিমেরুক, কোনো প্রভাবক নেই, বাহ্যিক চুম্বক ক্ষেত্র। এরপর আসি, রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পদ্ধতি দ্বারা পরমাণুর কোনটি আবিষ্কার হয়েছে? মানে রাদারফোর্ড যে আলফা কণা বিচ্ছুরণ করছে কোনটি আবিষ্কার হয়েছে বলতো? নিউক্লিয়াস, নিউট্রন, ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা। অনেকে এ এবং ডি এর মধ্যে কনফিউজড হবে। রাদারফোর্ড জীবনও পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে নাই। রাদারফোর্ড প্রোটনের অস্তিত্ব হয়তো আবিষ্কার করছে, বাট পারমাণবিক সংখ্যা তো অন্য জিনিস। হ্যাঁ, প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা, বাট রাদারফোর্ড নিশ্চয়ই সংখ্যা আবিষ্কার করেন নাই। সো উনি আসলে কি আবিষ্কার করছেন? নিউক্লিয়াস আবিষ্কার করছে। যে অনেক ভারী কোনো একটা কণা তার সাথে ধাক্কা খাইছে, দিক পরিবর্তন ফিরে আসছে, তার মানে এটা নিউক্লিয়াস বলি। নিজের কোনটি আলফা কণা? এই কোনটা আলফা কণা? হিলিয়াম 3+, হিলিয়াম 2+, সরি হাইড্রোজেন 2+, হিলিয়াম 2+। সো এই হচ্ছে আমাদের আলফা কণা, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এখানে কোমলমতি শিক্ষার্থীদের একটা প্রশ্নের উত্তর দেই। দেখো তো তোমার কি মাথায় জীবনে প্রশ্ন আসেনি যে ভাইয়া হিলিয়াম থেকে আবার ইলেকট্রন কেমনে বের করে? মানে 2+ যে হইছে, কেন হইছে? ইলেকট্রন বের করার জন্যই তো হইছে। তো হিলিয়াম তো নিষ্ক্রিয় পরমাণু আমরা জানি, তো হিলিয়াম থেকে তো ইলেকট্রন বের করা পসিবল না। তাহলে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস কেমনে তৈরি হয়েছে? এই প্রশ্ন কার কার মাথায় আসছিল বাচ্চাকালে বলো তো, নাকি এখনো কার কার মাথায় আছে? একটু শুনতে চাই। আচ্ছা, তুলি বলছে ওর মাথায় আছে, তালহা বলছে ওর মাথায় আছে। ঠিক আছে, শোনো, আসলে হিলিয়াম থেকে ইলেকট্রন বের করে আলফা কণা তৈরি করা হয় না। আলফা কণা হইতেছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে বের হয়। মানে কোন একটা তেজস্ক্রিয় পরমাণু থেকে, তেজস্ক্রিয় তো আমরা পড়বো সমস্যা নেই, মাঝে মধ্যে কিছু কণা বের হয়, যে কণার মধ্যে আবার 4টা ছোট ছোট কণা থাকে, এবং সেই কণায় 2টা থাকে প্রোটন এবং 2টা থাকে নিউট্রন। সো আলফা কণা আসলে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন সমৃদ্ধ কণা, যেটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের সাথে মিলে যায়। যেমন তোমরা H+ কে যেমন প্রোটন বলো না,
মানে H কে প্রোটন বলো, কিন্তু কথা হইতেছে যে H তো ঠিক প্রোটন না, কিন্তু প্রোটনে যা থাকে H এ তাই থাকে, এই জন্য আমরা H কে প্রোটন বলি। তো যে পরমাণুকে আলফা হিলিয়ামকে কেন হইতেছে আলফা কণা বলা হয়, মনে রাখবে আলফা কণা হইতেছে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন সমৃদ্ধ কণা যেটা দ্বিধনাত্মক হিলিয়ামের সাথে মিলে যায়, এই জন্য এটাকে আমরা বলি হইতেছে আলফা কণা। আমাকে বলছে ভাই প্লুটোনিয়াম থেকে কি বের হয়? অনেক পরমাণু থেকে বের হয়, অনেক তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা কণা বের হয়। এবার বলো বোর পরমাণু মডেলের ভিত্তি কোনটা? এই বোর মডেলের ভিত্তি কোনটা? হ্যাঁ, হিলিয়ামের সাথে আসলে মানে হিলিয়াম 2+ এর সাথে মিলে যায়, এমন না যে হিলিয়াম 2+ থেকে আলফা কণা বানানো হয়। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, এই তোমরা কি বলতে পারবে রাদারফোর্ডের ভিত্তি কোনটা? যেহেতু প্রশ্ন এটা আসছে, এটা আসতে পারে। রাদারফোর্ডের ভিত্তি এনিওয়ান? বোর মডেলের ভিত্তি হচ্ছে কি বলে প্ল্যাঙ্কস থিওরি, ঠিক আছে। রাদারফোর্ডের ভিত্তি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। চিরায়ত বলবিদ্যা। ভিত্তি মানে হইতেছে কিসের বেসিসে আসলে তৈরি করা হয়েছে, কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরপরে হইতেছে এইটা। আচ্ছা, সো আমরা একটা ব্রেক নিব, কিন্তু এতক্ষণ ধরে আমরা কি কি পড়াইছি সবাইকে একটু সংক্ষেপে রিভিউ করে দেই। একটা না 2 ঘন্টার ক্লাস আসলে করা পসিবল না। নর্মালি আমার রেকর্ডে ব্রেকটা থাকে না, আমি রেকর্ড পজ করে তারপর হচ্ছে ব্রেক দেই। আর এই 10 মিনিট যে ব্রেকটা থাকবে, সেই 10 মিনিট ব্রেকে সবাইকে বলবো যে হইতেছে একটু ফ্রেশ হও, ফোন চাপাচাপি করো না, ফোনের সামনে থেকো না। চলো একটু রিভিউ করে আসি। শুরুতে আমরা পড়ছি হচ্ছে পরমাণুর কণিকা সমূহ, একেবারে বেসিক কণিকাগুলো। এটার আবার কি হইলো? আচ্ছা ঠিক হয়েছে। বেসিক কণিকা মানে এই স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। তোমাদেরকে বলছিলাম স্থায়ী এবং কম্পোজিট এই দুটো কণিকার উদাহরণ মনে রাখতে। তারপরে এখান থেকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, আবিষ্কারক, চার্জ এবং ভর, এই মানগুলো দেখছিলাম। তারপরে তোমাদেরকে হচ্ছে দেখাইছি পরমাণুর মডেল। কি মডেল? রাদারফোর্ড মডেল, বোর মডেল আর থমসন মডেল। থমসন মডেল কিছু না, তোমাদেরকে রাদারফোর্ড মডেলের আলফা কণা পরীক্ষাটা, স্বীকার্য, সীমাবদ্ধতা। বোরের স্বীকার্য, সীমাবদ্ধতা আমরা পড়ছি, রাদারফোর্ড ভার্সেস বোর তুমি নিজে পড়ে নিবা। আর আমরা এখন শুরু করব হচ্ছে বোরের ব্যবহার, এবং এইখান থেকে আসলে তোমার কাছে মনে হবে যে রিয়েল ইঞ্জিনিয়ারিং ক্লাসটা হইতেছে, বুঝছো? সো এটা আমরা 10 মিনিট ব্রেকে তারপরে হচ্ছে আসবো। যারা চা কফি খাওনি চা কফি খেয়ে নাও, কিন্তু চলে এসো ক্লাসে আর কি, ঠিক আছে? দেখো, বোর পরমাণু মডেলের তাত্ত্বিক প্রয়োগ, মানে তোমরা যদি বাসায় পড়ো, দেখো বোর মডেলের সফলতা বলে একটা সেগমেন্ট পড়বা। মানে বোর মডেল কি কি কেমিস্ট্রিতে অবদান রাখছে, তার মধ্যে দেখবা বোর মডেল দিয়ে রিডবার্গ ধ্রুবকের মান বের করা যায়, এই পয়েন্টটা লেখা আছে। বোর মডেল দিয়ে কক্ষপথের ব্যাসার্ধ বের করা যায়, এটা হচ্ছে বোর মডেলের সফলতার একটা। আমরা প্রথমে বের করব কক্ষপথের ব্যাসার্ধ। এখন কক্ষপথের ব্যাসার্ধ বের করার জন্য আমরা এইখানে সব কি একক ব্যবহার করব? সি, জি, এস। এবার আমি একটু আমার অবস্থানটা ক্লিয়ার করি। ভাইয়া ফিজিক্সে এসআই পড়ে আসছে, কেন আপনি আবার এখানে সিজিএস নেবেন? সো প্রথমত সিজিএস এককটা এই রাশিগুলো বের করার জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট। কেন ভাইয়া, আপনি কেমিস্ট্রি পড়ান দেখে বলতেছেন? না রে ভাই, কারণ একটা পরমাণুর ব্যাসার্ধ এটা মিটারে নিলে ভাই অনেক অদ্ভুত মান আসে, সিজিএস বা সেন্টিমিটারে নিলে সুন্দর মান আসে। সিজিএসটা ডিজাইন করায় ছোট ছোট জিনিস মাপার জন্য। তো যেহেতু পরমাণু লেভেলে আমি চিন্তা করছি, সিজিএস মোর অ্যাকুরেট। তার প্রমাণ হইতেছে তুমি এসআইতে যখন এনার্জি বের করতে যাও, ক্যালকুলেটরে বসালে মানটা সরাসরি জিরো চলে আসে, সিজিএস এ বসালে জিরো চলে আসে না, এক। বাট এই কারণে আমি তোমাদেরকে সিজিএস এ শেখাচ্ছি না। অ্যাকুরেট ফ্যাকুরেট যা হইলো হলো, আমার দরকার হচ্ছে এখন নাম্বার। তোমাকে আমি সিজিএস শেখানোর কারণ হইতেছে যে ডিউতে পরীক্ষা তো অনেক সময় দিবা। সো ডিউতে পরীক্ষা দেওয়ার সময় তোমরা জানো ডিউতে এখন ক্যালকুলেটর নাই। তো ওরা কি করে ডিউতে ক্যালকুলেটর, মানে যেখানে যেখানে ক্যালকুলেটর নাই বা সিকিউরিটি এরকম মাঝে মধ্যে প্রশ্ন আসে দেখি, ওরা, তোমরা কি কখনো খেয়াল করছো যে অপশনগুলোতে সমীকরণের একটা পার্ট পার্ট দিয়ে রাখে? মানে সমীকরণের একটা পার্ট অপশনে দিয়ে রাখে। সো দিন শেষে ওটা একটা কঠিন ম্যাথ ছিল, কিন্তু তোমাকে আনসারটা ডিরেক্টলি বের করতে হচ্ছে না, সমীকরণের একটা পার্ট তোমাকে হচ্ছে বের করতে হচ্ছে। যখন এরকম সমীকরণের একটা পার্ট বের করতে বলবে, সেগুলো কেমিস্ট্রি সেগমেন্টে আসলে সবসময় সিজিএসে আসে, যতবার আমি দেখছি, মানে আইআইটি প্রশ্নে দেখছি। তো যদি সেখান থেকে তুলে দেয় তাহলে তোমাদেরকে সিজিএসই দিবে, এই কারণে মেইনলি আমি সিজিএস পড়াচ্ছি। মানে ভালো মন্দ ভাই, তাহলে তো দুইটা ফর্মুলা পড়ানোর মানেই হইতো না। এসআইতে একটা মুখস্থ তোমাদের অলরেডি আছে, কেন কষ্ট করে আরেকটা মুখস্থ করবা? কারণ কষ্ট করে আরেকটা মুখস্থ করা দরকার।
তোমার কোনো ওয়ে নাই। আর এই যে যে জিনিসগুলো বের করা হয় সেই সব সিজিএস এ বের করা হয়। আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে এই ইকুয়েশনগুলোর ভিত্তি কি। ধরো ভিত্তিটা হচ্ছে এরকম, আমার কাছে একটা পরমাণু আছে ফার্স্টে, এই হচ্ছে একটা পরমাণু আছে। এখন পরমাণুতে এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে ধরো জেড ই পরিমাণ চার্জ আছে, আর বাইরে একটা ইলেকট্রন আছে। ভাই জেড ই কেন? পারমাণবিক সংখ্যা জেড আমি ধরে নিছি, আর ভিতরে প্রোটন সংখ্যা যদি জেড হয়, একটা প্রোটনের চার্জ হচ্ছে ই। অনেকে মনে করে ভাই নিউক্লিয়াসের ভেতরে কোনো ই লিখছেন। একটা প্রোটনের চার্জ একটা ইলেকট্রনের চার্জ তো সমান, চার্জে তোর কোনো পার্থক্য নাই, তাই না? মানটা হয়তো প্লাস মাইনাস, কিন্তু আমি তো এখানে মান নিয়ে কাজ করছি না, সরি চিহ্ন নিয়ে কাজ করছি না, আমরা ভ্যালু নিয়ে কাজ করছি। তাহলে ধরলাম আমার কাছে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ই, আর বাইরে ইলেকট্রন হচ্ছে একটা। এখন দেখো ভাই ইলেকট্রন একটা, তাহলে ভাই প্রোটন সংখ্যা কেন বেশি নিচ্ছেন? বোর কখনোই বলে নাই যে প্রোটন একটা হইতে হবে, বোর বলছে ইলেকট্রন একটা হইতে হবে। সো নর্মালি আমরা হাইড্রোজেনের জন্য বেশি হিসাব করি, সেই ক্ষেত্রে প্রোটনও একটা হয়, বাট এর বাইরেও তো হতে পারে। সো আমি ধরলাম জেড ই পরিমাণ ভেতরে আমার পজিটিভ চার্জ আছে, ই পরিমাণ আমার নেগেটিভ চার্জ আছে। এখন এই ইলেকট্রনটা তো ভাই এরকম স্পর্শক বরাবর ছিটকে যেতে চায়, তাই না? কিন্তু নিউক্লিয়াস তাকে আটকে ধরে। সো নিউক্লিয়াস তাকে যদি F1 বলে আটকে ধরে, এই F1 কি মনে আছে কুলম্বের সূত্র? C ইন্টু, যদি বলি যে F সমান হইতেছে C ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। আমাদের এখানকার F1 সমান কি? C ইন্টু Q1 কে আমি E ধরলাম, Q2 কে আমরা ZE ধরলাম, আর আলটিমেটলি কি থাকে? ZE স্কোয়ার বাই হইতেছে R স্কোয়ার। এই হচ্ছে আমাদের F1। তার মানে নিউক্লিয়াসের দিকে সে যে বলে আকৃষ্ট হয় তার মান হইতেছে ZE স্কোয়ার বাই R স্কোয়ার, এবং এখানে একটা C থাকে। এখন এই সিটা নিয়ে খুব মজার কাহিনী আছে। মজার কাহিনী হইতেছে, তুমি জানো এসআইতে সি এর মান কত? এসআইতে সি এর মান হচ্ছে এইটা, সি সমান হচ্ছে 9 ইন্টু 10⁹ n m2 c ইনভার্স 2, ওই যে 1/4 পাই এপসাইলন নট যেটা ছিল। আমি এখন এটাকে সিজিএস বানাবো। সিজিএস তুমি যদি বানাও, কোথায় লিখবো? সিজিএস এর সি সমান এখানেই লিখি, সি সমান হচ্ছে 9 ইন্টু 10⁹ nm2 c ইনভার্স 2। তাহলে 9 10⁹ এর জায়গায় থাকলো, দেখো ভাই নিউটন থেকে আমাকে ডাইন বানাইতে হবে। সো নিউটন থেকে ডাইন বানানো মানে কি? আমাকে হচ্ছে 10⁵ দিয়ে গুণ করতে হবে, তাই না? মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার বানাইতে হবে, তার মানে 10⁴। দেখো বুঝো কিনা? আর নিচে হচ্ছে কুলম থেকে আমাকে বানাইতে হবে ইএসইউ। সো কুলম থেকে হইতেছে ইএসইউ যদি বানাই, তাহলে আলটিমেটলি কি থাকে? 3 ইন্টু 10⁹ ছিল, তার আবার কি হবে? স্কোয়ার হবে। তুমি দেখো উপরে থাকে হইতেছে এইটা 9 10⁻18, আর নিচেও থাকে হচ্ছে 9 10⁻18। তার মানে বুঝতে পারছো কাঁচা বাচ্চারা, সিজিএস এ সি এর মানটা 1 থাকে। সি এর মানটা 1 থাকে মানে হইতেছে আমাদের F1 টা থাকে হইতেছে এইটা, F1 সমান হইতেছে জাস্ট ZE স্কোয়ার বাই হইতেছে R স্কোয়ার। এই হচ্ছে একটা অংশ। না, জেড এর উপর স্কোয়ার হবে না, কারণ জেড তো আর এখানে নাই, জেড এখানে আছে, বুঝছো? প্রোটন সংখ্যা জেড, একটা প্রোটনের চার্জ ই, তাহলে জেডটা প্রোটনের চার্জ জেড ই, বাড়ি ইলেকট্রন হচ্ছে একটা। আবার ধরো এইখানে ধরলাম এটা হচ্ছে আমাদের F2 বল। সো F2 বল তোমরা অবশ্যই জানো, F2 সমান কি? F2 সমান হইতেছে m v স্কোয়ার বাই r, এটা ফিজিক্সে পড়ে আসছো। এই দুটা বল কি, কার থেকে কোনটা বড় বলো তো? প্রশ্ন হইতেছে এই দুইটা বলের মধ্যে কার থেকে কোনটা বড়? অবশ্যই দুইটা সমান। এই যে বিশ্বাস করো F1 F2 সমান, এটার ভিত্তি করে তোমার তিনটা ফর্মুলা বানানো হয়েছে। তাহলে আমি যদি বসাই যে F1 সমান হইতেছে F2, তার মানে হইতেছে Z E স্কোয়ার বাই হইতেছে R স্কোয়ার সমান হইতেছে m v স্কোয়ার বাই হইতেছে R। ওকে, সো এইটুকু আমি তোমাদেরকে কেন দেখাইলাম? তোমাদেরকে বুঝাইলাম যে সিজিএস এ রাশিগুলো অনেক সহজ হয়, রাশিগুলো অনেক ছোট হয়, এবং তোমাদেরকে দিন শেষে তিনটা ইকুয়েশন মনে রাখতে হবে। সেই তিনটা ইকুয়েশন তোমাদেরকে আমি একটু দেখাই দিই। তুমি যদি আর এর ইকুয়েশন বলো, আর এর ইকুয়েশন বসাইলে এখানে যে মানটা থাকে সেই মানটা থাকে হইতেছে এইটা,
আর সমান হইতেছে n স্কয়ার h স্কয়ার, তারপরে থাকে হইতেছে 4 পাই স্কয়ার m z e স্কয়ার। সবাই এই ফর্মুলাটা মুখস্থ করবা। এটা কই থেকে আসছে? এইখানে তুমি যদি যে বোর্ডের একটা ইকুয়েশন ছিল না, mvr সমান হইতেছে nh বাই 2 পাই, তো তুমি এখানে v এর মানটা বসাইলে r এর সমীকরণ বের হবে, আবার এখানে r এর অংশটুকু বসাইলে v এর সমীকরণ বের হবে। কিন্তু দিন শেষে আমাদের তো সূত্র তিনটাই লাগে, তোমাদেরকে শুধু প্রেক্ষাপটটা বলে দিচ্ছি কই থেকে আসছে। এরপরে তাহলে r এর মান হইতেছে n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z e স্কয়ার। কেউ যদি চাও শর্টকাট মনে রাখতে পারো, শর্টকাট হইতেছে এইটা 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু হইতেছে n স্কয়ার বাই হইতেছে z, এবং এটা কোন এককে? এটা সেন্টিমিটার এককে। তাহলে 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু n স্কয়ার বাই z, মানে দেখো n স্কয়ার আর z বাদে বাকি সবগুলো মান এখানে কনস্ট্যান্ট। সো আমি সবাইকে বলবো এই সমীকরণটা তুমি মুখস্থ রাখবা। ভাই মুখস্থ রাখাই লাগবে। কিসের সমীকরণ? আর এর সমীকরণ। 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 9 আর n স্কয়ার বাই হইতেছে z। রায়াত অলরেডি বলতেছে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n স্কয়ার বাই z। হ্যাঁ, ওটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপর দেখি হইতেছে v এর সমীকরণ, ইলেকট্রনের বেগ। v এর সমীকরণ এগুলো আমারও মনে থাকে না আসলে, যদিও আমার তার পরীক্ষা দিব না, মনে রাখা লাগবে হচ্ছে তোমার। v এর সমীকরণ হইতেছে 2 পাই z e স্কয়ার বাই হইতেছে n ইন্টু h। আর e এর একটা ইকুয়েশন আছে, e সমান হইতেছে মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 n স্কয়ার h স্কয়ার। এই ইকুয়েশনগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। এবার এখান থেকে জানি অনেকের মাথায় কিছু কিছু প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর আসবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরো। তাহলে ভাই কি পড়লাম? আমরা পড়লাম আর এর ইকুয়েশন n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার mz e স্কয়ার, অথবা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো। অনেকে বলবে যে ভাইয়া এই যে এই শর্টকাটটা হইতেছে কেন হইতেছে আপনি এখানে শর্টকাট দিচ্ছে না? এখানে শর্টকাট দিচ্ছি না কারণ হইতেছে এটা এমনিতেই ইকুয়েশনটা বেশ সহজ। আর ই এর ইকুয়েশনটা হইতেছে ই এর একটা শর্টকাট আছে, কিন্তু ই এর ইকুয়েশন কেমিস্ট্রি পরীক্ষায় খুব কম পরিমাণ আসে, এই জন্য শর্টকাট আর দেখাইতেছে না, আর এটা সব থেকে বেশি আসে। এবার আসি হইতেছে ফিজিক্সে তোমরা এপসাইলন নট দেখতা, এখানে এপসাইলন নট নাই, কারণ ওই যে পুরো সি এর মানটাই তো এখানে 1 হয়ে গেছে, তার জন্য এপসাইলন নট নাই। আর এইখানে যে ভ্যালুগুলো বসাবা, প্রথমত দেখো এইচ এর মানটা বসাবে হতেছে সিজিএস, প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন এর মান কত? এর মান হইতেছে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্জ সেকেন্ড আসে আর কি, এককটা নিয়ে তো দরকার নাই, তাও লিখে দিচ্ছে। এম এর মানটা কত দ্বারা? ইলেকট্রনের ভর 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। এরপর আসি ইলেকট্রনের চার্জ, ই এর মানটা হইতেছে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU। এটুকু একটু কেয়ারফুল থাকবে সবাই। আচ্ছা, আবু হুরাইরা আমাকে জিজ্ঞেস করছে ভাই এনার্জিটাকে কেন মাইনাস দিলেন? হুরাইরা, তোমার যে প্রশ্নটা, এই প্রশ্নটা পরীক্ষাতেও আসে, আমরা সলভ করবো প্রশ্নটা। এসআই ইউনিট বেশি ইজি লাগে, সিজিএস মনে থাকে না। রায়াত, আমিও জানি এসআইটা ইজি, কিন্তু যে পরীক্ষার জন্য পড়তে হবে যে ভাইয়া, মানে ধরো কেমিস্ট্রি সেগমেন্টে যদি চলে আসে এবং তার যদি অপশনে তোমার কোনো একটা সমীকরণের পার্ট দেখায়, জাস্ট তিনটাই তো সমীকরণ, একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো। এই জাস্ট তিনটা, আর এর ইকুয়েশন, ভি এর ইকুয়েশন, ই এর ইকুয়েশন, এখনই খাতার উপরে টানায় রাখো, টেবিলে টানায় রাখো, তিনটা মনে রাখো আর কি। তোমার যদি নেসেসারি না হইতো আমি তোমাকে দেখাইতাম না আর কি, খালি খালি হচ্ছে কি দরকার আছে? আমি তো এটাও বলতে পারতাম যে এই ফিজিক্সে তো পড়ছো, তাহলে বাদ দাও এটা এখন। এবার দেখো একটা একটা করে ব্যাসার্ধ নির্ণয়, এনার বেগ নির্ণয়, শক্তি নির্ণয় লিখে নাও। অলরেডি হুরাইরা আমাকে এই প্রশ্নটা করছে, ইলেকট্রনের শক্তি ঋণাত্মক কেন?
এইখানে একটা শর্টকাট চাইলে মনে রাখতে পারো, সেটা হইতেছে -13.6, 13.6 না, যতদূর ফিজিক্সে মনে আছে আমার, ইলেকট্রন ভোল্টেজ যদি বের করো 13.6 ইন্টু হইতেছে জেড স্কোয়ার বাই হইতেছে এন স্কোয়ার। এটা আবার কোন এককে বের হয়? ইলেকট্রন ভোল্ট এককে বের হয় আর কি, চাইলে কেউ মনে রাখতে পারো, ফিজিক্সে এটা তোমরা পড়ছো। মানে 13.6 আসলে হাইড্রোজেনের প্রথম শক্তিয় স্তরের শক্তি আর কি। ইলেকট্রনের শক্তি নেগেটিভ কেন? আচ্ছা, তোমরা কি এটা বুঝো? মানে এই ব্যাখ্যাটা অনেক জায়গায় অনেকভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা ব্যাখ্যা সঠিক, কোনো ব্যাখ্যা ভুল না। কিন্তু আমি তোমাদেরকে একটু ফিল করাই দিচ্ছি। আচ্ছা, কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো পার্সন যত অনুকূল পরিবেশে থাকে তখন সে বেশি এনার্জেটিক থাকে, নাকি প্রতিকূল পরিবেশে থাকলে সে স্ট্রং থাকে? কি মনে হয়? মানে তুমি অনুকূল পরিবেশে থাকলে তুমি স্ট্রং হবা, না প্রতিকূল পরিবেশে থাকলে স্ট্রং হবা? অবশ্যই প্রতিকূল পরিবেশ, তাই না? ইনফ্যাক্ট দেখো, যদি হতেছে আমি বলি যে আমার এই পানির বোতলটা আমি ভূমি থেকে উপরে উঠাইতেছি, আমি কিন্তু ওকে প্রতিকূলে নিয়ে যাচ্ছি, কারণ ওর নিচে থাকতে চায়, ও নিচে পড়ে যেতে চায়। আমি ওই বলের বিরুদ্ধে ওকে নিচ্ছি, তার জন্য ওর মধ্যে শক্তি সঞ্চিত হয়, বিভব শক্তি আর কি, বুঝছো? ইনফ্যাক্ট একটা কথা আছে না, পেইন ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। শুনছো এই কথাটা? মানে পেইন দ্যাট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার, মানে যে ব্যথা তোমাকে মারবে না সেটা তোমাকে স্ট্রং করে ফেলে। সামনে অ্যাডমিশন সিজন আসবে, দেখবা অনেক প্রতিকূলতা আসবে। প্রতিকূলতা মানে কোচিং এ ভালো নাম্বার পাচ্ছ না, ভালো পড়া আগাচ্ছে না, বাকিরা মনে হচ্ছে আমার থেকে আগাই গেছে, অনেকে কথা শোনাবে তোর পেছনে এত টাকা খরচ করছি, কি করছিস। তোমার অনেক বন্ধু দেখবে আর্মিতে চলে গেছে, ওদের নিয়োগ টিয়োগ হয়ে যাবে, যাদের মেডিকেল পরীক্ষা দিবে ওরা দেখবে আগে ভাগে চান্স পেয়ে গেছে। সো এই যে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তুমি যাবা, বিশ্বাস করে এটা তোমাকে স্ট্রং বানাবে। যারা সবসময় অনুকূল পরিবেশে থাকে, সবার সাপোর্ট পেয়ে আসছে, চারিপাশে সাপোর্ট পেয়ে আসছে, এই মানুষগুলো এত স্ট্রং হয় না আর কি। বাট ম্যাক্সিমাম মানুষ যারা সাপোর্ট পায়, যারা সারা জীবনই পায় আর কি, স্ট্রং হওয়া লাগেও না বাংলাদেশে। তো যদি কখনো প্রতিকূল পরিবেশে থাকে, মনে রাখবে এখান থেকে তুমি অবশ্যই কিছু না কিছু শিখছো, তোমাকে এখানে কিছু না কিছু শেখাচ্ছে আর কি। তো ওই এক্সপ্লেনেশনটা এখানে কাজে লাগে হইতেছে এরকম যে ধরো এই হচ্ছে আমার নিউক্লিয়াস, মানে ইলেকট্রন, আর ধরো এই হইতেছে আমার নিউক্লিয়াস, ছোট্ট পজিটিভ চার্জ আছে। এখন এইখানে আমার একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা তো নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হবেই, তাই না? স্বাভাবিক, নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন তাকে আকর্ষণ করবেই, এ খুবই স্বাভাবিক। মানে ইলেকট্রনের এনার্জি কেন নেগেটিভ আর কি। এখন এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে যাবে, নিউক্লিয়াসের দিকে যত থাকবে সেটা হতেছে তার আমার অনুকূল পরিবেশ, মানে ফেভারেবল তার পজিশন। যত তুমি দূরে নেবা তত ইলেকট্রনের এনার্জি বাড়বে। তাহলে বলো তো, এই ইলেকট্রনের এনার্জি বলি বা শক্তি স্তরের এনার্জি বলি, কোথায় ম্যাক্সিমাম হবে? শক্তি স্তরের শক্তি বা ইলেকট্রনের শক্তি ম্যাক্সিমাম কোথায় হবে? অসীমে না? কথা হচ্ছে যত কাছে নিবা তত অনুকূল পরিবেশে যাচ্ছে, ফেভারেবল কন্ডিশনে যাচ্ছে। ফেভারেবল কন্ডিশনে এনার্জি কম থাকে, তুমি যত দূরে নিবা তত বেশি এনার্জি বাড়বে। তাহলে আমি বলতে পারি ম্যাক্সিমাম এনার্জি হইতেছে কোথায়? অসীমে। এবং সেই অসীমের মানটা আসলে সায়েন্টিস্টরা শূন্য ধরে নিছে, এইটা। তাহলে যেটা সর্বোচ্চ মানই শূন্য, বাকি সব মান কি হবে? নেগেটিভ হবে না? তাহলে আমি বলতে পারি যে নিউক্লিয়াস থেকে, সংক্ষেপে লিখে দিচ্ছি আর কি, যত দূরে যাওয়া হয়, এনার্জি বা শক্তি তত বেশি বাড়ে, অসীমে মানে তুমি ইনফাইনাইট দূরত্বতে গেলে অসীমে এই মান সর্বোচ্চ, এবং একে শূন্য ধরা হয়। এবং যেহেতু সর্বোচ্চ মান শূন্য, তাহলে বাকি সব মান কি হবে? বাকি সব মান নেগেটিভ হবে। এরপরে আমরা কিছু প্রবলেম সলভ করি। এই প্রশ্নটা লিখে নাও। খেয়াল করছো এখানে কিসে দেওয়া আছে? সেন্টিমিটার পার সেকেন্ড, মানে হইতেছে আমাদের সিজিএস এর মানটা দেওয়া আছে। সোডিয়ামের 11তম ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো।
আচ্ছা বাচ্চা বাচ্চারা 11তম ইলেকট্রন মানে কোন শক্তি স্তরে গতিবেগ বের করতে বলছে চিন্তা করো। মানে 11তম ইলেকট্রন মানে তো আসলে 11তম ইলেকট্রন প্রশ্ন করে নাই। 11তম ইলেকট্রন মানে হতেছে তৃতীয় শক্তি স্তরে শক্তি বেগ বের করতে বলছে। তাহলে ভি এর ইকুয়েশন কি ছিল? ভি এর ইকুয়েশন ছিল 2π/z(e²/nh) 2π/z(e²) হইতেছে nh। আরেকটু কথা আছে, তোমরা ফিজিক্সে যখন পড়ছিলা তখন কি কোনো সমীকরণে জেড ছিল ভাই? সম্ভবত জেড ছিল না। ফিজিক্সের টিচাররা আমি দেখি খালি মানে জেড কে বাদ দিয়ে অঙ্ক টঙ্ক করায় আর কি, ছিল। কিন্তু আমি টিচারদেরকে দেখি খালি জেড বাদ দিয়ে করায়, মানে হাইড্রোজেন দিয়ে করায়। আচ্ছা তাহলে ভ্যালু বসাও। আমি একটু ভ্যালুগুলো বসাই তোমাদেরকে দেখাই দেই, তাহলে বুঝবা। 2 তো 2, পাই তো পাই, এগুলো বসাতে পারবা। জেড মানে তো হতেছে 3, সরি জেড মানে 3 না, জেড মানে 11। ই মানে হইতেছে 4.8 ইন্টু 10⁻⁻10 তার আবার স্কোয়ার, আর 3 ইন্টু 6.626 10⁻⁻27। দেখো তো ভাই কোনটা আসে? সি আসে কি? ভুল হইলে কার দোষ? প্রাঙ্গণের দোষ। ও বলছে সি আসে। এবং এখান থেকে তুমি যে মানটা পাবা সেটা সরাসরি সিজিএস এ বের হবে, মানে সেন্টিমিটার পার সেকেন্ডে বের হবে। ওকে সুন্দর। নেক্সট প্রশ্নে আসি। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ 16R হলে গতিবেগ কত মিটার পার সেকেন্ড? ও আচ্ছা বুঝছি। বলো তো আমি কেন ডি দিছি? ডি কেন দিছি? কারণ এখানে যে অপশন 5টা এটা আমি খেয়াল করিনি। তো নর্মালি সি তো আসলে নিচেরটার উপরেরটাই থাকে, এটা ভেবে দিছি। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ দেওয়া আছে এত, তাহলে উক্ত কক্ষপথের গতিবেগ কত? এখন এটা তুমি কোন ইকুয়েশন দিয়ে করবা? তুমি চাইলে দুই টাইপের ইকুয়েশন দিয়ে করতে পারো। একটা হইতেছে এইটা, mvr সমান n ইন্টু h/2π। কারণ দেখো আমাকে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বেগ বের করতে বলছে। সো বেগ ব্যাসার্ধ সম্পর্ক কি দিচ্ছে? বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য। তাহলে আমাকে এম এর মান তো এম, এই এম এর মান এম, ভি তে আমরা বের করতে চাই, এই আর মানে কি 16R সমান থাকে n ইন্টু h বাই হইতেছে 2π। তাহলে আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি থাকে হইতেছে ভি সমান হইতেছে n h, তারপর হইতেছে 16 দুগুণা 32, অপশনে কি আছে একটা? 16 দুগুণা 32, আর n এর মান তো এখানে 4, 4h, আর এখানে হইতেছে 32 ইন্টু পাই ইন্টু এম ইন্টু আর। তাহলে কাটাকাটি গেলে থাকে হচ্ছে 8, 8 মানে হইতেছে এইটা। হ্যাঁ ডি হচ্ছে আনসার। গুড, মাশাআল্লাহ সবাই পারছো। h/8πmr। আমরা পরের প্রশ্ন যাই। চলো দেখি প্রশ্নে কি বলছে। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তি এত আর্জ এবং এত আর্জ দিছে, মানে মানটা দিচ্ছে। ওরা কিন্তু এনার্জি নিয়ে মানে চিহ্ন নিয়ে কথা বলে নাই, মান হইলেই হয় আর কি। তাহলে হাইড্রোজেনের 3 নাম্বার শক্তি স্তরের শক্তি এটা দেওয়া আছে, এবং দ্বিতীয় শক্তি স্তরের শক্তি এটা দেওয়া আছে। ভালো কথা। তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে পতিত হলে যে রশ্মি বিকিরিত হয় তার কম্পাঙ্ক কত হার্জ? এই তোমাদের কাঁচা বাচ্চারা মনে আছে যে ডেল্টা ই সমান কি? E2 মাইনাস E1। আমি মডুলাস সাইন নিব, মাইনাস আসলেও প্লাস নেব, সমান কি? সমান হইতেছে h ইন্টু নিউ। কিন্তু এখানে কথা আছে ভাই, কথা আছে হচ্ছে তুমি এখানে h এর মান জানা হইতেছে কি বলে, এখানে হইতেছে আমি কি নিছি, আমি হার্জ চাইছি। এখন হার্জ মানে কি? হার্জ মানে পার সেকেন্ড। একটু সবাই থামো, লিখুন আগে থেকে। হার্জ মানে পার সেকেন্ড, তুমি জানো কিনা সিজিএসও তো পার সেকেন্ড, এসআই তো পার সেকেন্ড। তাহলে আমাকে যে কম্পাঙ্ক বের করতে বলছে সেই কম্পাঙ্ক কোনো ইউনিট সিস্টেমের মধ্যে পড়ে না, সবার জন্য কম্পাঙ্কটার একক হচ্ছে হার্জ। তাহলে তোমাকে বাকিগুলো চিন্তা করতে হবে যে আমি কি এসআই তে নিব নাকি আমি সিজিএস এ নিব।
যেহেতু ওখানে সরাসরি সিজিএস এ দেওয়া আছে তুমি সিজিএস এ নাও। তাহলে তুমি যদি মাইনাস করো তাহলে কি থাকে 5.54 10 to the power minus 10 minus 2.44 10 to the power minus 11। তাহলে এখানে থাকে হচ্ছে 5.296 10 to the power minus 10 সমান h এর মান হইতেছে, যেহেতু আমি সিজিএস নিছি 6.626 10 to the power minus 27 into নিউ। এই কোনটা আসে? ই আসে? আমি এটা বের করি। সেভেন পয়েন্ট নাইন নাইন 10 to the power 16, হ্যাঁ 7.99 10 to the power 16 এত হার্টজ। অনেকের ধারণা আছে ভাই সিজিএস এ বোধহয় কম্পাঙ্কের একক অন্য কিছু হবে। 7.99 10 to the power 16 এটা হচ্ছে আমাদের আনসার। ই আনসার। এসআই তো হার্টজ, সিজিএস ও হার্টজ, কারণ এসআই তো সময়ের একক সেকেন্ড, সিজিএস ও সময়ের একক সেকেন্ড, তো পার সেকেন্ড করলে এসআই সিজিএস তো সেমই থাকবে। সবাই কি বুঝিয়েছি কাঁচা বাচ্চারা? পরের প্রশ্নে আসি। 1 গ্রাম পরমাণুর হাইড্রোজেনে দৃশ্যমান বর্ণালী তৈরি করতে ইলেকট্রন স্থানান্তরে আচ্ছা ন্যূনতম শক্তি, এটা এখন না, এটা এখন না, পরে পরে। এটা বর্ণালী থেকে প্রশ্ন আসছে, সো ই মিনিমাম ই ম্যাক্সিমাম শেখাইতে হবে, এটা থাকে, এটা পরে পরে করব আমরা। এই প্রশ্নের আনসার দাও। ও ন্যূনতম বানান ভুল, আচ্ছা ফুয়াদ স্লাইড বানাইছে, ফুয়াদে বলতে হবে বানান ভুল করছে। এই ইলেকট্রনের শক্তি শূন্য হয় কোথায়? শূন্য হয় হইতেছে অসীমে, তাই না? আমরা জানি অসীমে শূন্য হয়, সি হচ্ছে আনসার। গুড। এরপর আসি, হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষপথের শক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট, তৃতীয় বোর কক্ষপথের মোট শক্তি কত হবে? মানে হাইড্রোজেনের প্রথমটা শক্তি দেওয়া আছে এত, তৃতীয় শক্তি কত? এখন তুমি এটা কিভাবে ডিল করবা দেখো, আমরা কি জানি? আমরা জানি ই সমান হইতেছে 13.6 বা E1 ইনটু হইতেছে z/n স্কয়ার, তাই না? এরকমই তো ইকুয়েশন ছিল, মনে আছে? তাহলে যদি আমি 3 নাম্বার ইকুয়েশন নেই, E3 সমান কি? E3 সমান হইতেছে E1, z বলে তো আর কিছু নাই, ইনটু হইতেছে 1/9। এখন E1 এর মান কত? মাইনাস 13 কি লিখে এটা 13.6 বাই হচ্ছে 9। এই সমীকরণ কই থেকে আসছে? ওই যে তোমাদের যে 13.6 বসাইছিলাম না, এই 13.6 হইতেছে আমাদের E1 এর মান, বুঝছো? 13.6। তাহলে আলটিমেটলি কি থাকে? এ থাকে হচ্ছে আমাদের আনসার। কেউ যদি প্রশ্ন না, মানে কোনো প্রশ্ন যদি না বুঝো তাহলে অবশ্যই ক্লাসে বলবা, কারণ দেখো মানে নিজেকে আন্ডারএস্টিমেট করার কোনো মানে নাই। আমি ধরেই নিছি যে তোমরা আসলে বেসিক একটু উইক হয়ে তারপর এখানে আসছো। এই জন্য দেখবা গত বছরের ক্লাসে আমি এত প্র্যাকটিস করাই নাই, এইবার ক্লাসে কেন আমি এত বেশি প্র্যাকটিস করাচ্ছি? কারণ আমি জানি তোমাদের প্র্যাকটিসটা একটু কম হয়েছে। সো আমি এখানে প্র্যাকটিস করাবো, আমার এখানে পরীক্ষা দেবা ডেইলি এক্সাম, সেখানে একবার প্র্যাকটিস হবে, আবার যখন চ্যাপ্টার ক্লোজিং এক্সাম হবে তখন আরেকবার প্র্যাকটিস হবে, এটা তোমাদের এখন একটু বেশি দরকার। এরপরে সেই হুইচ ইজ নট এ লিমিটেশন অফ বোরস অ্যাটম মডেল, মানে বোর মডেলের লিমিটেশন না কোনটা? জিমেন ইফেক্ট। জিমেন ইফেক্ট লিমিটেশন ভাই, জিমেনই তো বোর্ডে ধ্বংস করে দিচ্ছে আর কি। প্রথমে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তারপর হতেছে হাইড্রোজেন স্পেকট্রাম আর মাল্টিপল লাইন্স ইন অ্যাটমিক স্পেকট্রাম। প্রথমত মাল্টিপল লাইন্স ইন অ্যাটমিক স্পেকট্রাম, এইটা একটা সমস্যা। তারপর হতেছে জিমেন ইফেক্ট একটা সমস্যা, অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ একটা সমস্যা। সো কোনটা আসলে? হাইড্রোজেন স্পেকট্রাম। এটা লিমিটেশন না, কারণ বোর মডেল খুব সুন্দর মতো হাইড্রোজেন স্পেকট্রাম হচ্ছে বের করতে পারে। খ নাম্বার অ্যাঙ্গুলার মোমেন্টামটা লিমিটেশন কেন জানো? কারণ উনি না ওর কোনো প্রমাণ করে দেয় না, খালি একটা সূত্র দিয়ে গেছিল, বুঝছো? এজন্য ওইটাকে অনেকে লিমিটেশন হিসেবে ধরে। হাইড্রোজেন বর্ণালী বোর মডেল খুব সাকসেসফুলি বের করতে পারছে।
সো হাইড্রোজেন বর্ণালী কখনো বোর মডেলের লিমিটেশন না। এরপর দেখো, অসীম থেকে নিম্ন শক্তি স্তরে আগত ইলেকট্রনের ক্ষেত্রে, মানে তুমি যদি অসীম থেকে, ধরো এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই হচ্ছে কক্ষপথ, একটা অসীম থেকে ইলেকট্রন আসবে, তাহলে কি হয়? আমরা জানি অসীমের শক্তি তো বেশি, তুমি জানো কিন্তু অসীমের শক্তি বেশি, তাহলে যত আগাবে শক্তি কি হয়ে যাবে? কমে যাবে। ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন, কই জানি শক্তি কমে যায়। অসীম হতে নিম্নতর শক্তি স্তরে আগত ইলেকট্রনের ক্ষেত্রে শক্তি কমে যায়, মানে এনার্জি বিকিরণ করে সে নিচে নামে। আমরা তো এটা জানি যে ইলেকট্রন শক্তি বিকিরণ করে তারপর আস্তে আস্তে নিচে নামে। পরের প্রশ্নে আসি। আচ্ছা, পরের প্রশ্ন মানে রিটেন প্রশ্ন, এই প্রশ্নটা তুলে নাও। এমসিকিউ বাদে ক্লাসে যা পড়ানো হবে সব তুলে নেবা। প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ এত মিটার হলে শক্তি স্তরের বেগ কত? ব্যাসার্ধ দেওয়া আছে, বেগ বের করতে বলছে এবং এসআই এককে দেওয়া আছে। আমরা ইকুয়েশন কি জানি? ব্যাসার্ধ এবং বেগ, তার মানে কি এম ভি আর সমান এন এইচ বাই হইতেছে 2 পাই। বোরের সমীকরণ দিয়ে করা যাবে, কারণ এখানে ব্যাসার্ধ আছে, বেগও আছে। তাহলে এম এর মান কত? 9.11 10 টু দি পাওয়ার মাইনাস, এই কোন এককে নিবা? এখানে তুমি কোন একক নিতে বাধ্য না, তোমার যা মন চায় তুমি তাই নাও। এসআইতেই নেই, যেহেতু তুমি এসআই ভালো জানো, -31। ভি এর মান হইতেছে বের করতে বলছে, আর এর মান হইতেছে 9.5 10 টু দি পাওয়ার -10। ওই তিনটা ইকুয়েশনে খালি তুমি বাধ্য, অন্য জায়গায় বাধ্য না। চতুর্থ শক্তি স্তর মানে 4 ইন্টু 4h ইন্টু হচ্ছে 2 পাই। তাহলে এখান থেকে ভি এর মানটা বের হবে। যদি ভি এর মানটা বের করি, উপরে থাকে হইতেছে 4 ইন্টু 6.626 10 টু দি পাওয়ার -34, 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 10 টু দি পাওয়ার -31 ইন্টু হচ্ছে 9.5 10 টু দি পাওয়ার -10। দেখো তো এই মানটা আসে কিনা? 4.87 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। আর এই অভ্যাসটা কি সবার এখনো হয়েছে? আনসার বের করে অবশ্যই বক্স দিয়ে আটকে রাখবা। কেন ভাইয়া? কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টে প্রথমত তুমি দেখাদেখি করতে পারো না, এটা স্যার জানে। যে তোমার উত্তর মিলছে মানে স্যার কিন্তু আর তোমার অঙ্ক দেখবে না, কারণ স্যারের এত সময় নাই যে তোমার অঙ্ক দেখতে যাবে। সো উত্তর মিলছে মানে স্যার তোমাকে ঠিক দিয়ে নাম্বার দিয়ে যাবে, এটা স্যারের অনেক সময় বাঁচায়, কষ্ট কমায়। সো স্যারের সময় তুমি বাঁচাইলা, কষ্ট কমাইলা, অবশ্যই তোমার প্রতি স্যারের একটা সুনজর আসবে। এবং অ্যাডমিশনের সময় খুব অল্প কনজেস্টেড, বিশেষ করে বুয়েট এবং ডিউতে, মানে যে দুইটা জায়গায় রিটেন আছে, দুইটা জায়গায় এমন না যে তুমি যত চাইবা তত লুজ শিট নিবা, এমন কিন্তু না, জায়গা খুবই লিমিটেড থাকে। সো ওইখানে কয়েকটা কলামে ভাগ করে লিখতে হয় এবং তখন লেখা অনেক হিজিবিজি হয়। তো সবসময় স্যারের চোখে উত্তরটা লাগাই দিবা আর কি, যে স্যার দেখেন এই যে হইতেছে, আমি উত্তরটা বের করছি। আমাকে হচ্ছে অনেক বলছে এইচএসসি তে না করে, আর এইচএসসি পরীক্ষা কোনো পরীক্ষা নাকি? এইচএসসি পরীক্ষা যদি আসলেই পরীক্ষা হইতো, তাহলে কি তোমরা আন্দোলন করে পরীক্ষা ক্যান্সেল করতে পারতা? একটু বুয়েট পরীক্ষা আন্দোলন করো না, যে বুয়েট পরীক্ষা হবে না, ডিউ পরীক্ষা আন্দোলন করো না, দেখো তোমাকে ডিউ পরীক্ষা বাদ দেয় কিনা। তো এখান থেকে তো প্রমাণিত হয় এইচএসসি পরীক্ষা কোনো পরীক্ষাই না। ওকে, আরে খোঁড়া দিলাম না, আমি কি তোমাদের কথা বলছি নাকি? সবাইকে আন্দোলন করতে গেছে নাকি ভাই? আন্দোলন করতে গেছে তো মাত্র কয়েকজন। বাট এটা আসলে হইল না, মানে জিনিসটা যেভাবে আসলে ওরা এই জিনিসটা নিয়ে আসছে, এটা কোনোভাবে হলো না আর কি। জিনিসটা মানে খুব দুঃখজনক। সচিবালয়ের তালায় গেটে তালা মেরে তারপর প্রশ্নটা লিখে নাও। প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের বেগ আলোর বেগের 275 ভাগের 1 ভাগ। ইলেকট্রনটি কোন কক্ষপথে ঘুরছে? মানে আমাদের কি বের করতে বলছে বলো তো? এন এর মান বের করতে বলছে, তাই না?
কোন কক্ষপথে সে চলাফেরা করছে সেটা। তাহলে আমাদের ভি এর ইকুয়েশন কি ছিল? ভি এর ইকুয়েশন ছিল হইতেছে টু পাই জেড ই স্কোয়ার্ড ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন দেখো 2 পাই জেড ই স্কোয়ার বাই এন এইচ, এই ইকুয়েশন কিন্তু সিজিএস এর জন্য সত্যি। এই ইকুয়েশনে তুমি এসআই ভ্যালু বসাতে পারবা না, কারণ এখানে এসআই তে হলে ইকুয়েশনটাই ভিন্ন হইতো। তাহলে ভি এর মান হচ্ছে আলোর বেগ। আলোর বেগ মানে কত? 3 10 টু দি পাওয়ার 8। এই কিন্তু আমি 10 টু দি পাওয়ার 8 বসাতে পারবো এখন, নাকি 10 টু দি পাওয়ার 10 বসাইতে হবে? বলো তো 10 টু দি পাওয়ার 10 কেন বসাইছি? 10 টু দি পাওয়ার 10 বসাইছি সেন্টিমিটার পার সেকেন্ড বানানোর জন্য, আর তার আবার 275 ভাগের 1 ভাগ, সো 1/275 ভি এর মান। এরপরে হইতেছে 2 পাই, এগুলো তো তুমি জানোই। 2 পাই জেড এর মান তো 1, ই এর মান হইতেছে 4.8 10 টু দি পাওয়ার -10, তার আবার হচ্ছে স্কয়ার হবে। আর এন এর মান বের করব 6.626 10 টু দি পাওয়ার -27। এখানে এন এর মান আসে কত? 2 আসে বোধহয়, সম্ভবত 2 আসে, অথবা কাজুয়ের খুব কাছাকাছি মান আসবে। এবার অনেকে বলবো ভাইয়া যদি ই এর মানটা বা এন এর মানটা 2.5 আসে তখন কি হবে? 2.5 ওখানে আসবে না, কারণ অঙ্ক আমরা মেলাই না, অঙ্ক মেলানো থাকে। তো যে বেটাই প্রশ্ন বানাইছে সে আসলে হিসাব নিকাশ করেই বানাইছে। এক্স্যাক্টলি দেখবা যে 2.001 এই টাইপের একটা মান আসে, অথবা 1.9999 এরকম মান আসবে, মাঝে মধ্যে সরাসরি 2 আসতে পারে। সো প্রশ্ন যে বানাইছে সে হিসাব করে ব্যাক ক্যালকুলেশন করেই প্রশ্ন বানাইছে, প্রশ্ন মেলানো আছে, এই বিশ্বাসটুকু তুমি রাখো, বুঝছো? এটা নিয়ে টেনশন নিও না ভাইয়া যদি না মিলে 2.5 আসে। আমরা পরের প্রশ্নে যাব। দেখছো একটা ফাইল সেভ হইতে কত সময় নিচ্ছে। এই পিসিতে কিন্তু আমি এই স্লাইডের বাইরে আর কিছুই করি না, কিচ্ছু করি না। এই প্রশ্নটা লিখে নাও। পিসি আপডেট কি করব ভাই, এটা তো শুধু ক্লাস নেওয়ার জন্যই। এটাতে যতক্ষণ আমার ক্লাস না থাকে ততক্ষণ পর্যন্ত এই পিসিতে কিছুই করা হয় না। আর এটার থেকে তো আপডেট কিছু আসে নাই তো এখন। ধরো এটা তো ব্যাকবোনের, সো ব্যাকবোনের হইতেছে ওদের যা যা ছিল, ওরা এখন যেগুলো বিক্রি করে সেগুলোই একই জিনিস। এমন না যে এর থেকে আপডেট কিছু ওরা বানাইছে, শুধু নোট 3 এর জায়গায় নোট 5 দিয়ে ওরা। সো নোট 5 আমি চালাইছি শিখতে, আমার এত ভালো লাগে না, আমার কাছে নোট 3 ভালো লাগছে। আর নোট 5 ওদেরকে ফোন দিলে ওরা দিয়ে যাবে, যে যদি বলে ভাই একটু দিয়ে যান, ওরা দিয়ে যায়। সফটওয়্যার কি এসএসডি? আমি না আসলে জানি না। আমার পিসিতে যেটা দিয়ে আসলে আমি তোমাদের ক্লাস অপারেট করি, ওইখানে এসএসডি আছে, গ্রাফিক্স কার্ড আছে, কারণ ওটাতে ওবিএস স্ট্রিম করা লাগে। আর এইটাতে যে কি আছে আমি কোনোদিন দেখিও নাই, কারণ এটাতে আমি স্লাইড, পিডিএফ, পিপিটি এর বাইরে কোনো কিছু করি না। আর মাঝে মধ্যে যখন বড় ম্যাচ হয়, খেলা টেলা হয়, তখন খেলা দেখি। আচ্ছা, আমাকে বলছে প্রমাণ করো হাইড্রোজেন পরমাণুর পঞ্চম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের তুলনায়, পঞ্চমটার তুলনায় প্রথমটার আবর্তনশীল বেগ 5 গুণ হবে। হইতেছে আমাকে বের করতে বলছে এইটা, v1/v5 সমান হইতেছে 5। দেখো তো প্রশ্নটা পড়ে বুঝো কিনা। এটা প্রমাণ করতে বলছে, আগে প্রশ্ন পড়ো। আমাকে বলছে প্রমাণ করো হাইড্রোজেন পরমাণুর পঞ্চম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের তুলনায়, পঞ্চমটার তুলনায় প্রথমটা 5 গুণ। সো এই হচ্ছে আমার প্রশ্ন। এখন তুমি কি জানো ভাই, v সমান 2 পাই জেড ই স্কয়ার বাই এনএইচ। 2 কনস্ট্যান্ট, এখানে পাই কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, এন এইচ কনস্ট্যান্ট। তাহলে আমি কি কাঁচা বাচ্চাটা বলতে পারি না v ইজ ইনভার্সলি প্রপোর্শনাল n? এ বলা যায়? এখানে তো আমার এখানে প্রমাণ করতে বলছে, এমনও তো হইতে পারে প্রমাণ করতে বলে নেই পরীক্ষায় দেখাইতে বলছে কত গুণ হবে। তাহলে v সমান যদি এটা হয়, তাহলে আমি বলতে পারি v1/v5 সমান n5 বাই হইতেছে n1।
আলটিমেটলি কি থাকে 5 থাকে। ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন। এসএসডি লাগালে ফাস্ট হয়? আচ্ছা দেখি কি করা যায়। এরপরে হচ্ছে এই প্রশ্নটা সবাই একটু তুলে নাও। এটা এমসিকিউর জন্য খুবই মজার প্রশ্ন। এটা আমি একাডেমিকও করাই। হাইড্রোজেন পরমাণুর প্রথম থেকে চতুর্থ শক্তি স্তরে গেলে কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? এইখানে কিন্তু তোমাকে কাহিনী করা আছে, খেয়াল করো। এই যে এই জায়গায় ফোকাস করো। একটা হচ্ছে কত গুণ হবে, একটা কত গুণ বৃদ্ধি হবে। এখন আর এর যে ইকুয়েশনটা ছিল, আর এর ইকুয়েশনটা আমি একটু লিখে দিই। এটা হচ্ছে আমাদের আর এর ইকুয়েশন ছিল। আর এর ইকুয়েশন হতেছে 4n স্কয়ার h স্কয়ার n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m mz e স্কয়ার। এই হচ্ছে আমাদের ইকুয়েশন ছিল। এখন আমি এই ইকুয়েশন থেকে কি দেখলাম ভাই, আর কিসের সমানুপাতিক? n এর সমানুপাতিক না? দেখো আর n এর সমানুপাতিক। তাহলে আর যদি n এর মানে n স্কয়ারের সমানুপাতিক, আর যদি n স্কয়ারের সমানুপাতিক হয়, আমি তাহলে কি বলতে পারি? r4 বাই হইতেছে r1 সমান 4 এর স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে r4 সমান হইতেছে 16r1। তার মানে কি 16 গুণ হবে? খবরদার না, 16 গুণ, কিন্তু 16 গুণ বেশি না। তাহলে কত গুণ বেশি? 15 গুণ বেশি। মনে রেখো এটা। 16 গুণ হইছে, কিন্তু বেশি হইছে কত গুণ? বেশি হইছে 15 গুণ। 15 টাইমস বড়। তাহলে কি বললাম? প্রথম শক্তি স্তরে ব্যাসার্ধ থেকে চতুর্থ শক্তি স্তরে ব্যাসার্ধ 16 গুণ, কিন্তু কত গুণ বেশি? 15 গুণ বেশি। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। ভর ত্রুটি, এই টপিক দিয়ে আসলে আমরা আজকের ক্লাসটা শেষ করব। এটা আমাদের আজকের লাস্ট টপিক। ভর ত্রুটি মানে কি জানো? ভর ত্রুটি মানে হইতেছে, এটা ফিজিক্সও পড়ছো, যে দেখো প্রোটন আর নিউট্রন এগুলো যখন আলাদা থাকে তখন তার ভর ছিল, দেখা যাচ্ছে না আর কি, মানে প্রোটন নিউট্রন যখন আলাদা থাকে সেই ভরটা থেকে নিউক্লিয়াসের ভর কিছুটা ছোট হয়। এইটাকে বলা হয় ভর ত্রুটি। কি বলছি ভাইয়া? প্রথমত হইতেছে নিউক্লিয়াসে যেহেতু প্রোটন এবং নিউট্রন থাকে, তাহলে ভাই নিউক্লিয়াসের ভর এবং প্রোটন নিউট্রনের ভর তো সমান হওয়ারই কথা। কিন্তু যখন ওরা নিউক্লিয়াস ফর্ম করে, যখন একসঙ্গে থাকতে চায়, ও যে বলে না যে একসঙ্গে থাকতে গেলে স্যাক্রিফাইস করতে হয়, অ্যাডজাস্ট করতে হয় আর কি, তোমরা এরকম শোনো না? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যখন হচ্ছে তোমার হচ্ছে ধরো কারোর সাথে তুমি দোস্ত পাতাইলা, তখন হতেছে তোমার অনেক পছন্দ তার অনেক পছন্দ মিলবে না, তুমি যেটা খাইতে চাও সে সেটা খাইতে চায় না, তুমি যেখানে ঘুরতে যেতে চাও সে সেটা ঘুরতে যেতে চায় না, এবং তখন অনেক অ্যাডজাস্ট করা লাগে। লাইফে দেখবে অনেক অ্যাডজাস্ট করা লাগবে, তোমার সব থেকে অপছন্দের জিনিসও তোমার করা লাগতেছে, যেটা তুমি আগে করতেই না। সো এই যে প্রোটন এবং নিউট্রন আলাদা থাকলে যে ভরটা হয়, যখন ওরা একসাথে নিউক্লিয়াস ফর্ম করে তখন ভর কিছুটা কমে যায়। এইটাকে বলা হয় ভর ত্রুটি। এখন বলো এই ভর কই যায়, কি হয়? কমে তো নর্মালি যাওয়ার কথা না, কেন কমে যায়, কি হয় জানা আছে কারণটা? এই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়। আমি সংক্ষেপে ডেফিনেশন বলে দিচ্ছি। সেটা হতেছে নিউক্লিয়াসের ভর এম অফ নিউক্লিয়াস, এইটা কিছুটা ছোট হয় কার থেকে? এম অফ প্রোটন প্লাস নিউট্রন, যেটা কিন্তু সমান হওয়ার কথা ছিল, সমান হয়নি। এই যে সমান হওয়ার কথা ছিল কারণ কি ভাই, নিউক্লিয়াসে তো ওই দুইটা বস্তুই থাকে, তাই না? তাহলে যে কমে যে গেছে, এই ভরটুকু আসলে কিসে রূপান্তরিত হয়েছে? শক্তিতে রূপান্তরিত হয়েছে। সো এটাকে আমরা বলি ভর ত্রুটি, এবং এই ভর নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, ম্যাস ডিফেক্ট বলে ইংলিশে, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে পরিণত হয়। ওই যে এনার্জির জন্যই আসলে পরমাণুতে প্রোটনগুলো একসঙ্গে আটকে থাকে, যেটাকে তোমরা সবল নিউক্লিয় বল পড়তে বাচ্চাকালে।
তার মানে কি হইলো, কোন একটা পরমাণু নিউক্লিয়াসের যে ভর আসে সেই ভরটা প্রোটন নিউট্রনের ভরের সামেশন থেকে কিছুটা ছোট হয়। যতটুকু ছোট হয় ওটাকে ভর ত্রুটি বলা হয়। আর এই টপিকটা ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। এখন ভাইয়া তাহলে আপনি এখানে কেন পড়াচ্ছেন? ফিজিক্সে পড়বো, পড়তে পারো, সমস্যা নাই। এখন আমি বললাম ফিজিক্সের ভাইয়া পড়াবে, আবার ফিজিক্সের ভাইয়া বললো কেমিস্ট্রির ভাইয়া পড়াবে। এখন ধরো তার মাঝখানে তো তোমরা স্যান্ডউইচ হয়ে গেলা। এই জন্য আমি আর এখানে বাদ দিচ্ছি না। ফিজিক্সে যেহেতু পরের দিকে, পড়লে পড়লে, না পড়লে না পড়লা, কোনো সমস্যা নেই। সো আমরা একটু দেখি এটা। বিন দেয়ার ভাইয়া পরিবেশ রসায়নের আদর্শ গ্যাস নিয়ে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওই পরিবেশ রসায়ন আদর্শ গ্যাস তো ফিজিক্স কেমিস্ট্রি একই আসলে, হ্যাঁ। দুইটা চ্যাপ্টারের কিছু কিছু অংশ ফিজিক্স কেমিস্ট্রির সাথে মিলে, এটা মিলে এই অংশটুকু, আবার হতেছে পরিবেশ রসায়নের বয়েল চার্লস, ওগুলো মিলে। প্রশ্ন বলছে হিলিয়াম-24 এর একটি পরমাণুর প্রকৃত ভর। একটি পরমাণুর প্রকৃত ভর এত এমইউ। এটা পরমাণু না, এটা একটা নিউক্লিয়াসের প্রকৃত ভর। একটি পরমাণুর নিউক্লিয়াসের, চেঞ্জ করে দেই। একটি পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর এত এমইউ। হিলিয়াম পরমাণুতে নিউক্লিয়ার শক্তির পরিমাণ কত, মানে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, এর পরিমাণ কত? তাহলে ভাই শক্তি চাইছে আমাদের, প্রথমে কি বের করতে হবে? ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি মানে কি? ভর ত্রুটি মানে হইতেছে, দেখো, ডেল্টা এম যদি বের করতে চাই, প্রোটন এবং নিউট্রনের ভর। সো প্রোটন হচ্ছে 2টা, নিউট্রন হচ্ছে 2টা, মাইনাস এইটা 4.003। এ দেখো তো কাঁচা বাচ্চারা বুঝো কিনা। এখন প্রোটনের ভর কত? এটা পরীক্ষায় দেওয়া থাকে 2 ইন্টু 1.0074। ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় এই মানটা দেওয়া থাকে আর কি। এটা কত? 2 ইন্টু 1.0086 মাইনাস 4.003। তাহলে আমি একটু যদি এখানে মানটা বের করি, আর ইঞ্জিনিয়ারিংয়ে যারা আসলে করছো, ক্লাস করছো, তারা একটু ক্যালকুলেশন বেশি বেশি প্র্যাকটিস করবা, ক্যালকুলেটারে আর কি, ফাস্ট হওয়ার জন্য। 74 প্লাস, আমি আমার স্টুডেন্ট লাইফে ক্যালকুলেটরে কখনোই খুব আহামরি ফাস্ট হতে পারিনি। আমার কিছু বন্ধু দেখতাম খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতো, 0.029, মানে মোটামুটি আমি পারতাম, বাট ওদের মতো পারতাম না। আমি ভর ত্রুটি বের করছি, এখন আমাকে এনার্জি বের করতে হবে। সো এনার্জি কত? আমরা জানি ই সমান কি, এমসি স্কোয়ার না? তাহলে ই সমান হইতেছে এমসি স্কোয়ার, মানে ডেল এমসি স্কোয়ার। এই 0.029 কেজিতে নাও, 1.67 10 to the power minus 27 into 3 10 to the power 8, তার আবার স্কোয়ার। 1.67 10 to the power minus 27 into 3 10 to the power 8, তার স্কোয়ার। ডি আসে আনসার 4.4 10 to the power minus 12, এটা আসে। সুন্দর প্রশ্ন। ভাইয়া ইঞ্জিনিয়ারিং এ 2টা ক্যালকুলেটর ইউজ করা উচিত কি? না, যে কোনো একটা ক্যালকুলেটর ইউজ করা উচিত। মানে 2টা তোমাকে পরীক্ষার হলে নিতে দিবে, সমস্যা নাই। তুমি 2টা নিবাও পরীক্ষার হলে ব্যাকআপ হিসেবে, যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়। কিন্তু তুমি যে কোনো একটাতে হচ্ছে স্মুথ হও আর কি। যদি এমন হয় যে 2টার সব ফাংশন টাংশন সেম, তাহলে তো সমস্যা নাই। কিন্তু ধরো সিডাব্লিউ আর ইএস, এটা তো ভাই অনেক আলাদা। এখন যদি তুমি সিডাব্লিউ তে অভ্যস্ত হও, হুট করে ইএস নিলে তোমার কাছে আনইজি লাগবে আর কি, ঠিক মজা পাবা না। মানে তোমরা দেখছো কখনো এই যে স্মার্টফোনেও কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? কখনো দেখছো কিনা? বাট চাইপে দেখছো কোনোদিন, মজা লাগে না। মানে কেন জানি ওই ফিলটা আসে না। আমি জানি না যে হইতেছে কেউ ইউজ করছো কিনা। মানে স্মার্টফোনে আছে সাইন্টিফিক ক্যালকুলেটর, আছে অ্যাপ আছে, কিন্তু মজা লাগে না। ক্যালকুলেটরে যেরকম জোরে জোরে ঠাস ঠাস করে বাটন চাপতে যে মজাটা লাগে, ওই মজা লাগে না। এটা তো আমরা করেই ফেললাম, আমরা এটাতে আসি। সোডিয়ামের প্রকৃত ভর এত হলে ভর ত্রুটি নির্ণয় করো। প্রশ্নটা লিখে নাও সবাই। যেমন এটা আমার ছোটবেলায় হইতো। তোমরা কি কোনোদিন মুস্তাফা গেম খেলছো?
তোমরা বড় হইলে তো অবশ্য অনেক বড় বড় আধুনিক গেম আছে, মোস্তফা গেম খেলো নাই? বাজারে কয়েন দিয়ে তারপর হইতেছে একটা হ্যান্ডেলের মতো থাকে আর কি, তো ওইটা দিয়ে খেলছে। তো আমি হচ্ছে ওইটা দিয়ে খেলতাম, 2 টাকা করে কয়েন। আরে ওই যে তালহা বলতেছে ল্যাপটপে খেলছে, আমি এই প্রশ্নেতে আসতেছি। তো যে যে একটা কন্ট্রোলার, তা আমি দেখতাম, আমি নিজেও মাঝে মধ্যে করতাম, মানে এক্সাইটমেন্টের জন্য অনেকে ঠাস ঠাস করে মানে ওই বাটন পিটাইতেছে, লিটারালি 3 জন খেলা যায় আর কি, 3 জন। এবং ওই কন্ট্রোলার পারলে ধরো সামনে যে নায়কটা আছে ওরে ডান দিকে নেওয়ার জন্য ও পারলে নিজে ঝুঁকে যায়। এখন আমি বলতেছি যে ওই কন্ট্রোলার দিয়ে খেলা, আবার হইতেছে 3টা বড় বড় যে সুইচ থাকে বাজারে যেগুলো পাওয়া যেত আর কি, 2 টাকা করে একটা একটা লাইফ, ওই যে যে মজাটা পাওয়া যেত, আমি কম্পিউটারে মোস্তফা গেম খেলছি, তার ধারে কাছেও মজা পাওয়া যায় না। মানে আমি জানি না তোমরা এটা ফিল করতে পারো কিনা। সো সবসময় একটা ক্যালকুলেটারে অভ্যস্ত হবা, একাধিক ক্যালকুলেটারে অভ্যস্ত হওয়ার দরকার নেই। সোডিয়ামের প্রকৃত ভর এত এমইউ হলে ভর ত্রুটি নির্ণয় করো। এই কাঁচা বাজার, এটা কার প্রকৃত ভর খেয়াল করো তো, এটা কিন্তু নিউক্লিয়াসের প্রকৃত ভর না, এটা পরমাণুর প্রকৃত ভর। এর আগে যে অঙ্কটা আমরা সলভ করছিলাম সেই অঙ্কে কি ছিল, নিউক্লিয়াসের প্রকৃত ভর ছিল, আর এখানে কার প্রকৃত ভর দেওয়া আছে, পরমাণুর প্রকৃত ভর দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি এইখানে ভর ত্রুটি বের করো, তাইলে সোডিয়ামের ক্ষেত্রে 11টা থাকে প্রোটন, 12টা থাকে নিউট্রন, ঠিক আছে, এগুলো তো নিউক্লিয়াসের ভর নিলা। তুমি এখানেও কার ভর নিবা, নিউক্লিয়াসের ভর নিবা। অর্থাৎ 23.03 এর সাথে আমরা কি করব, সরি এর সাথে মাইনাস করব হইতেছে 11টা ইলেকট্রনের ভর। যতই ছোট হোক না কেন ইলেকট্রনের ভর মাইনাস করবা। যারা এই অংশটুকু বুঝেন আবার বুঝাই দিচ্ছে। আমরা জানি প্রোটন নিউট্রনের ভর থেকে নিউক্লিয়াসের ভর যতটা ছোট সেটাকে আমরা ভর ত্রুটি বলি। তো এটা তো নিউক্লিয়াসের ভর না, এটা তো পরমাণুর ভর। পরমাণুর ভর থেকে ইলেকট্রনের ভর মাইনাস করলে তো নিউক্লিয়াস থাকে। সো এখানে যা আসে আসলে তাই, মানগুলো বসাই দিই তোমাদের। 11 ইন্টু হইতেছে 1.0074 প্লাস 12 ইন্টু 1.0086 মাইনাস 23.03 মাইনাস 11 ইন্টু 0.0054। এখানে যেটা আসে সেটা হচ্ছে তোমার আনসার। সবাই কি এটা বুঝতে পারছি যে এখানে কেন এই মাইনাসটা করলাম? অনেকে বলবে যে এই মাইনাসটা করার দরকার নেই, না মাইনাসটা করার দরকার আছে। অনেকে বলবে মাইনাসটা না করলেও হয়, না করলে হয়তো হয়, বাট আমরা রিস্কে যাব না। এরপর তোমাকে এটা হচ্ছে আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম। ঠাম্মার সাথে থাকলে সবাই একলা হাঁটে যায়, সো ঠাম্মা সবগুলো করে দিবে না, এটা তোমার জন্য হোমওয়ার্ক। অঙ্কটা তুলে নাও, তোলা হইলে বললো। এটা আসছিল হচ্ছে কুয়েট, সালটা বলে দেই, কুয়েট 4 সালে, তোমাদের অনেকের জন্মের আগে। তোমাদের বয়স এখনো 20 বছর হয়নি, সুতরাং তোমাদের জন্ম অনেকেরই হয়নি তখন। আর তোলা হইলে কেউ একজন ডান লেখো। কুয়েট ক্যাম্পাসে কেউ গেছো? যারা যাওনি কোনোদিন ঘুরতে যেও, অসম্ভব সুন্দর ক্যাম্পাস, মানে খুবই সাজানো গোছানো, খুবই সুন্দর। মানে রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, এই 4টার মধ্যে ক্যাম্পাস হিসেবে কুয়েট সব থেকে সুন্দর। আর যদি বলা হয় বাংলাদেশের, আমার দেখা, আমি তো মোটামুটি সব ক্যাম্পাসেই গেছি, সব থেকে সুন্দর ক্যাম্পাস কোনটা জানো? মানে ক্যাম্পাস হিসেবে কোনটা সুন্দর? ঢাকা। আরে ঢাকা ইউনিভার্সিটি কোনো সুন্দর ক্যাম্পাস হলো? এই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা যদি কেউ সুন্দর বলে তাইলে কেমনে হবে? রাজশাহী ইউনিভার্সিটি না, জাহাঙ্গীরনগরও না, সাস্ট না। সব থেকে সুন্দর ক্যাম্পাস হচ্ছে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি। যদি কেউ কখনো যাও দেখে এসো। বাউ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, অসম্ভব সুন্দর, মানে অনেক সুন্দর, অনেক বড় এরিয়া, অনেক গাছপালা আছে। ওকে, ঠিক আছে ভাইয়া, তো এইটুকু ছিল হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ক্লাস। যেমন ধরো আমি যতটুকু প্ল্যান করে আনছিলাম, আমি প্ল্যান করে আনছিলাম হচ্ছে 91টা স্লাইড, আমি শেষ করছি মাত্র 53টা স্লাইড। কেন? কারণ প্রথম দিন আমি তোমাদেরকে প্যারা দিতে চাচ্ছি না।
তো যেটা হইতেছে যে চেষ্টা করবা সব সময় হইতেছে যেটুকুই পড়বো ভালো মতো আমরা পড়বো, আমিও সেই চেষ্টাটা করব। আর তোমাদের একটা এক্সট্রা 2টা ক্লাস মাঝে মধ্যে 2-1টা নিয়ে নিব। 3টা দিছি ক্লাস, এটা হচ্ছে একটা ফ্রেম হিসাবে দেওয়া হয়েছে, বুঝছো? মাঝে মধ্যে 2-1টা এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করে ফেলবো আর কি। তো ওইটা নিয়ে প্যারা নিও না, আমার সাথে সাথে আগাও। এখন তুমি বাসায় কিভাবে পড়বা? প্রথমত এই যে খাতায় যা পড়ছো, খাতায় যা লেখা আছে খাতা পড়বা, খাতার সাথে মিলায় বই পড়বা, অথবা যদি বই পড়া থাকে ভালো, বই পড়া না থাকলে কনসেপ্ট বুক। কিন্তু যদি বই পড়ো কনসেপ্ট বুক পড়ার কোনো দরকার নেই। যাদের বই পড়া আছে, যে বইটা পড়া আছে সেই বইটা পড়বা। অমুক ভাই বলছে হাজারি স্যারের বই থেকে কমন আসে, তমুক ভাই বলছে লিঙ্কন স্যারের বই থেকে কমন আসে, না, যে বইটা আগে পড়ছো সেইটা। সো এটা হচ্ছে আগামী ক্লাসে আসার আগে তোমার কেমিস্ট্রির কাজ। আর কেমিস্ট্রি নিয়ে তোমার কোনো কাজ করতে হবে না, তুমি কেমিস্ট্রি আমার উপরে ছেড়ে দাও। আর যে রাতের বেলা যে ডেইলি এক্সামটা হবে সেই ডেইলি এক্সামটা দিবা। সো এই হচ্ছে তোমাদের কেমিস্ট্রির কাজ নেক্সট ক্লাসে আসার আগ পর্যন্ত। কোনো প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে না, এখন কোনো অন্য কিছু পড়তে হবে না, এটুকু কাজ করে আসলেই হবে। আর বই পড়তে গেলে কি ঢালাওভাবে পড়বা না, আমি যে টপিকগুলো পড়াইছি সেই টপিকগুলো মিলাই মিলাই পড়বা। আর আশা করি এই বয়সে এসে তোমাদের এটা কষ্ট হবে না যে এই টপিকটা বইয়ের কোথায় আছে খুঁজে বের করতে। সো তোমার হইতেছে এক্সামের লিঙ্কটা গ্রুপে পেয়ে যাবা, ফুয়াদ তোমাদেরকে সবকিছু জানাই দিবে। ভর ত্রুটি কি আরবি? ও ভর ত্রুটি অবধি, হ্যাঁ ভর ত্রুটি অবধি। তো ঠিক আছে ভাইয়া, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে সেম টাইমে। এবং তোমার কাজ হচ্ছে জানাই দিবে আসিফ ফয়সাল, ফুয়াদ জানাই দিবে। ও ওর সুবিধা মতো সময় নিতেছে, দেখছি সে হচ্ছে 11টায় নিচ্ছে রাত, ভার্সিটি ব্যাচে 11টায় নিচ্ছে। তোমাদের ব্যাচে যে কয়টায় ও নিবে এটা ওর ডিসিশন, আমি আসলে ওর এই ডিসিশনে ইন্টারফেয়ার করছি না। তো ঠিক আছে ভাইয়া, আগামী ক্লাসে দেখা হচ্ছে। ক্লাস কখন আপলোড দিবেন? এই ক্লাস 15-20 মিনিটের মধ্যে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ।